সিদ্ধান্তহীনতা সিদ্ধান্তহীনতা ভাই আপনি আসেন তখন দেরি হচ্ছে লেখায় আপনি না দ্রুত দ্রুত লিখতে হবে তো এই জন্য ও আচ্ছা এদিকে আছে কিছু হচ্ছে কোনো হয় করে দিচ্ছেন হ্যাঁ ডিসিশন মেকিং আচ্ছা তারপর আর কি আচ্ছা ঠিক আছে এই করে থাক এই জিনিসটা আমরা পেলাম থার্ড যারা গ্রুপ তাদের মতামত পেলাম ঠিক আছে এখন আমরা যারা সেকেন্ড হয়েছে তাদের মতামত নেই সেকেন্ড কি হয়েছে এই যে আপনারা হ্যাঁ আপনারা বলেন দেখি সেকেন্ড সেকেন্ড কেন হলেন বলেন মন খারাপ কেন বিমর্ষ কারণ কি পারলেন না কেন হ্যাঁ এটাই সুন্দর একটা পয়েন্ট আসছে যাকে দিয়ে যে কাজ করানো দরকার সেই কাজটা তাকে করানো হয়নি তার মানে কি এটা কি ওয়ার্ক ডিস্ট্রিবিউশন হয়নি সঠিক দেখেন ওয়ার্ক ডিস্ট্রিবিউশন যে কাজে যে শোনেন মনে করে কথাটা সুন্দর কথা বলছো উনি যে কাজের উপযুক্ত তাকে সে কাজ দিতে হবে আপনারা যখন সংগঠন চালাবেন তখন তা যে কাজের উপযুক্ত তাকে সে কাজ দিতে হবে এখানে বলা হচ্ছে রাইট ম্যান ফর দ্য রাইট জব কথাগুলো মনে রাখবেন কিন্তু রাইট ম্যান ফর দ্য রাইট জব অর্থাৎ যে কাজের আপনি কেউ জানেন না একটা আনাড়ির লোককে একটা অন্য মেশিনে কাজ দিলেন হবে যে কাজের উপযুক্ত তাকে সে কাজই দিতে হবে এটা হচ্ছে ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ একটা জিনিস আচ্ছা গেল আর কি স্যার আরেকটা আমার কাছে মনে হয়েছে স্যার সেটা হলো যে নকশাটা মজবুত করার জন্য হ্যাঁ আমি যথাযথ ম্যাটেরিয়াল গুলো আসলে আমি কালেকশন করতে পারি ম্যাটেরিয়াল তো সবার জন্য সমান ছিল ভাই হ্যাঁ সবার জন্য সমান ছিল আমার কাছে মনে হয়েছে স্যার আমি যে ডিজাইনটা করতেছি এটাকে মজবুত করার জন্য আমার আরো কিছু এডিশনাল ম্যাটেরিয়াল প্রয়োজন আরো ম্যানেজার এগুলো আমি আরো কিছু দেখেন এডিশনাল ম্যাটেরিয়ালস প্রয়োজন আর কি বলে আর কিছু বলবেন স্যার আগের ওইখানে চলে আসছে স্যার আমার সব চলে আসছে আপনারা তিনটা পয়েন্ট বলেছেন আপনি আর আরেকটা বলেছেন কি লোভ মোরাল কেন আপনাদের বলা হয়েছে আমরা একটা টাওয়ার বানাবো টাওয়ার কিসে মজবুত হবে উপরে খাড়া হবে আমরা তো ব্রিফিং তে দিয়ে দিয়েছি কথা আমরা বলছি না ডিজাইনটা সুন্দর হবে আমি আমাদের এই প্রফেসর বেজাল লাগাই দিয়েছি ব্রিফিং এ ঘাটতি ছিল ব্রিফিং এ অর্থাৎ মানে ম্যানেজার আপনাদেরকে নির্দেশনা দিতে পারেননি ঘাটতি ছিল না হ্যাঁ কেন র মেটেরিয়াল তো সেম ছিল না প্লিজ এখানে একটা ব্যাপার আছে এখানে কিন্তু তিনটা গ্রুপের মধ্যে প্রতিযোগিতা খেয়াল করেন সেম ম্যাটেরিয়াল ছিল কিন্তু ম্যাটেরিয়াল নিয়ে কোনো কথা হবে না ডিজাইন আলাদা হোক আপনাকে যে ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে এই ডিজাইনের মধ্যেই এই ম্যাটেরিয়ালস এর মধ্যে আপনাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হবে এই প্লিজ কথা বলছেন না আপনার ফরেন বাইরে এসে বললো যে আপনাকে এই ম্যাটেরিয়ালস এর মধ্যে ভালো একটা জিনিস তৈরি করতে হবে আপনাকে দায়িত্ব করা হয়েছে এখানে তিনটা কোম্পানিকে আমরা সেম জিনিস দিয়েছি আপনাকে এর মধ্যে কে ভালো করতেছে সে পাবে অর্ডার সে অর্ডার পাবে হ্যাঁ ইনোভেশনের ঘাটতি ছিল ইনোভেশনের ঘাটতি ছিল ওনাদের ল্যাক অফ ইনোভেশন হ্যাঁ লেখেন যন্ত্রপাতিতে ত্রুটি ছিল হ্যাঁ যন্ত্রপাতির ত্রুটি তাহলে আপনাকে যে কাজে আসার আগে আপনাকে করতে হবে না এটা যন্ত্রপাতি ঠিক আছে কিনা আমার কাঁচামাল ঠিক আছে কিনা শ্রমিক ঠিক আছে কিনা কিন্তু সব কিছু নিয়ে তারপর মাঠে নামতে হবে একদম ঠিক স্যার আমাদের যে খালি বলবো ব্যবসা করবো অত সোজা না ব্যবসা আগে আপনাকে সমস্ত জিনিস ঠিক করতে হবে আপনার যা লাগে আপনার ব্যবসা করতে যা লাগে সব ঠিক করতে হবে এটিকে বলা হচ্ছে অর্গানাইজিং করতে হবে অর্গানাইজিং একটা বলা হয় আপনাকে ম্যাটেরিয়াল ঠিক করতে হবে শ্রমিক ঠিক করতে হবে হ্যাঁ মেশিন ঠিক করতে হবে সব ঠিক করতে হবে আপনাকে ঠিক করে মাঠে নামতে হবে ওকে ক্লিয়ার আছে কিনা এখন গেল সেকেন্ড গেল ফার্স্টের মতামত না নেবেন ফার্স্টে আপনি তো হয়েছেন জি আপনি কেন ফার্স্ট হয়েছেন বলেন দেখি আর লেখেন বলেন আর লেখেন কেন ফার্স্ট হয়েছেন আপনি বলেন ফার্স্ট হওয়ার কারণ কি রহস্য কি নাম্বার 1 কি রাইট ওয়ার্কার্স লাইক দো থ্যাংক ইউ সো মাচ এক্সেলেন্ট স্যার হাততালি হবে রাইট ওয়ার্কার সিলেকশন
তারপর দেখেন, হ্যাঁ, তার মানে কি নির্দেশনা, নির্দেশনা দেখেন, ডিরেকশন, ডিরেকশন ইজ রাইট, ডিরেকশন ছিল সঠিক। তারপর আর কি ছিল ভালো আপনার? ইজি ডিজাইন, থ্যাংক ইউ সো মাচ। আপনি একটা নতুন ব্যবসা করতে এসেছেন, এখানে মানে হাই টেকনোলজি আনলে হবে না, ইজি, যেটা আপনার কন্ট্রোলের মধ্যে, এটা করতে হবে। হাই ফাই চিন্তা করলে হবে না, কন্ট্রোলের মধ্যে করতে হবে। থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো ভালো কথা আসছে। এরপরে কোঅপারেশন, মোটিভেশন, 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 ম্যানেজার এবং ওয়ার্কারের মধ্যে মোটিভেশন। তারপর তারপর কি? আর কি ছিল আপনাদের ভালো? কমিটমেন্ট, হ্যাঁ, কমিটমেন্ট টু ওয়ার্ক, কাজের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে ব্যবসায়ীদের, কাজের প্রতিশ্রুতি রক্ষা, কমিটমেন্ট। আর কি? হ্যাঁ, না তাহলে নিজেদের মধ্যে কি ছিল? সমন্বয় ছিল, লাগে কোঅর্ডিনেশন, কোঅর্ডিনেশন লাগে, কোঅর্ডিনেশন। ভালো করে বোঝেন, এই কথাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। দেখেন ফার্স্ট বলে উনি, ওনারা থার্ড কেন হলো, সেকেন্ড কেন হলো, এগুলো থেকে আপনাদের শিক্ষণীয় বিষয়, এগুলোই কিন্তু আপনাদের দরকার। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখন আমরা আপনাদের ম্যানেজারদের মতামত পেয়ে গেলাম। এখন আমরা দেখবো অবজারভার। অবজারভার কে কে ছিল? আপনি একটু পড়ে শোনান দেখি, কি কি লিখছেন আপনি? জাহিদুল সম্পর্কে কি লিখছে দেখেন, কি লিখছে? হ্যাঁ, না আপনি কি লিখছেন? হ্যাঁ, আচ্ছা, সুষ্ঠু পরিকল্পনার অভাব ছিল, লিখছেন। তারপর ওনার নাম তো হাফিজ, তো জাহিদুল কে? এইটাই জাহিদুল সম্পর্কে বলতেছে। এই প্লিজ আগে বলেন জাহিদ সম্পর্কে বলেন, উনি জাহিদ না আপনি? ওই তো জাহিদ সম্পর্কে বলতেছে উনি, বলেন। এখন কার, এখন কার সম্পর্কে বলতেছেন? হাফিজ, হাফিজ ভাই সম্পর্কে বলেন। আচ্ছা, পরিকল্পনা ভালো ছিল না। আচ্ছা, তারপর তারপর এখানে এখানে না না পরে, পরে ক্লাসে এসো। হ্যাঁ, আচ্ছা, এই তো থ্যাংক ইউ। আর কিছু আছে? আর কিছু আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কি আরেকজন, আরেকজন অবজারভার বলেন, আরেকজন অবজারভার বলেন কে? আপনি বলেন। হ্যাঁ, ভালো করে শোনেন, ওনার তো কথাগুলো শোনেন ভালো করে। হ্যাঁ, দেখছেন লোকবল বেশি ছিল এই জন্য, হ্যাঁ, বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এই জন্য। লোক বেশি হলেও হবে না কাজ। হ্যাঁ, আচ্ছা, রাইট রাইট রাইট। হ্যাঁ, তারপর, হ্যাঁ, তারপর দেখছেন প্ল্যানিং, প্ল্যানিং করেছে ভালো, এই জন্য ভালো কথা। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা,
সবাই একসাথে কাজ হুম আচ্ছা হ্যাঁ ইনি একটু বলুন কথা বলতে যাচ্ছে বলেন ইম্পর্টেন্ট জিনিস ইম্পর্টেন্ট জিনিস বলেছে কাজ ভাগ করে দিতে হবে ওইটাই তুমি করবা বুঝছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আরেকজন কে ছিল না প্লিজ না আর না কি হ্যাঁ প্লিজ হ্যাঁ দক্ষতার অভাব হ্যাঁ দেখছেন তাহলে শ্রমিকদের প্রশিক্ষণ লাগবে সুন্দর জিনিস হাততালি তাহলে আমরা কি এখান থেকে আমরা কি শিখলাম বলেন এখন আর আরেকজন কে আছে অবজারভার কে ছিল আরেকজন আপনি বলেন অবজারভার বলেন হ্যাঁ হ্যাঁ এই কম্পিউটার কে চালালো তখন আচ্ছা আপনি ডিজাইন সেল নেক্সট ইয়েতে দিয়ে যাবেন নেক্সট লাইভ হ্যাঁ বলতে থাকেন ঠিক আছে স্যার স্লাইডটা শেয়ার করলে ভালো হতো আমরা দেখতে পাচ্ছি না স্যার দেখতে পাচ্ছেন না স্যার দেখা যাচ্ছে শেয়ার করা লাগবে স্যার জুমে স্লাইড দেখতে পাচ্ছেন না বলে এখন দেখতে পাচ্ছেন এক্সিকিউশন দিকে আচ্ছা না ওই যে আমি সাথে একটা করে ব্যাপার করবো এটা দেখা যায় আচ্ছা শোনেন হয়ে গেছে আমরা অনেক কিছু পেয়ে গেছি এখন প্রথম যে সেটা আপনি শিখেছেন না সেটা কি কি বলেন না ক্রিকেট এই কথাটা বলতে পারলেন না সবাইকে বলতে হবে বলেন সবাই বলে জোরে বলেন ক্রিকেট হ্যাঁ তাহলে ক্রিকেট তো থাকবে আপনার ভিতরে ক্রিকেট থাকার পরে কাজ করতে হবে যে আপনার ম্যানেজারের প্রথম কাজটা কি প্ল্যানিং এই দেখেন বিশেষজ্ঞরা বলতেছে প্রথম কাজটা হচ্ছে কি প্ল্যানিং মানে কি হোয়াট ডু মিন বাই প্ল্যানিং খালি বললে হবে না খালি প্ল্যানিং মানে কি বলেন প্ল্যানিং মানে কি প্ল্যানিং হচ্ছে কি আমরা যেটা ট্রেনিং এর ভাষায় বলে থাকি 5W and 1H এটা মনে রাখবেন 5W and 1H 5W মানে কি এই তো what কি করবেন when কখন করবেন where কোথায় করবেন who কে করবে ওটা হলো না what when where who which আরো আছে why দেখেন
কথা মনে রাখবেন 5W এন্ড আদার্স, আরো অনেক কিছু আছে, কিন্তু 5W টা আপনার মাথায় রাখবেন। এন্ড হাউ, হাউ মানে কি, কিভাবে বাস্তবায়ন করবেন, কিভাবে বাস্তবায়ন করবেন, ঠিক আছে? এটা হচ্ছে ফাংশন অফ ম্যানেজমেন্ট, মনে রাখবেন ফাংশন অফ ম্যানেজমেন্ট। ফাংশন ম্যানেজমেন্টের একটা জিনিস গেল প্ল্যানিং, তারপরটা কি করতে হবে আপনাকে, শুধু প্ল্যানিং করলে হবে? অর্গানাইজিং, বলতে পারবে, ওটা তো ক্যারেক্টারিস্টিক ভাই, ওটা না। হ্যালো, কেন উত্তরা আছে তো, যাও ওখানে কোন কাজ করে দিবে, তুমি যাও, তুমি যাই করে নাও। তাহলে কি কি বুঝলেন তাহলে, প্ল্যানিং এর পরে কি কাজ, অর্গানাইজিং, কি ছিল, শ্রমিক জোগাড়, শ্রমিক জোগাড়, ম্যাটেরিয়াল জোগাড়, এটা বুঝতে পারছেন না কেন? হ্যাঁ, এটা জোগাড় করা সবকিছু, অবকাঠামো তৈরি করা, প্লেস তৈরি করা, ঘর তৈরি করা, এগুলো সবই তো অর্গানাইজিং এর ভিতরে আছে। অর্গানাইজিং, এরপরে কি, শুধু অর্গানাইজিং করলে হবে? এরপরে কি করবেন? স্টাফিং করতে হবে। স্টাফিং মানে কি, রাইট ম্যান ফর দ্য রাইট জব, কর্মী সংস্থান করতে হবে, যে যে কাজের উপযুক্ত তাকে সে কাজে বসাতে হবে। কি ক্লিয়ার? ওই যে আপনি বললেন না যে আপনি কাজ ভাগ করে দেননি, ঠিকই বলেছেন, আপনি কি বাস্তবে যখন করবেন সেখানেও কিন্তু এই এই কাজগুলো করতে হবে, স্টাফিং করতে হবে, স্টাফিং। স্টাফিং এর পর কি, হ্যাঁ, ডাইরেক্টিং। শুধু স্টাফিং, লোক নিয়োগ করলেন কিন্তু তাকে কি করলেন না, নির্দেশনা দিলেন না, তাহলে হবে নাকি? আপনাকে সঠিক নির্দেশনা দিতে হবে, নির্দেশনা না দিলে কিন্তু কাজ হবে না, বুঝতে পারছেন তো? সঠিক নির্দেশনা দিতে হবে। এই সঠিক নির্দেশনাকে আমরা আরেকটা জিনিসটা বলছি, লিডিং, লিড দিতে হবে আপনাকে। সঠিক নির্দেশনা মানে কি, যে ভালো লিডার সে ভালো নির্দেশনা দিতে পারে, যে ভালো লিডার সে ভালো নির্দেশনা দিতে পারে, লিড দিতে হবে, লিড। শুধু লিড দিলে হবে না, সাথে সাথে বলা হচ্ছে কি আপনাকে কন্ট্রোলিং করতে হবে। আপনি যে জিনিসটা চাচ্ছেন, যে ডিজাইনের প্রোডাক্ট চাচ্ছেন, এটা পেতে হলে আপনাকে কন্ট্রোল করতে হবে। আমার ওয়ার্কার সেভাবে কাজ করছে কিনা, আমার ম্যানেজার কাজ করছে কিনা, এগুলো সব কন্ট্রোল করতে হবে। কে করবে এটা? মালিক। এই জন্য ক্ষুদ্র শিল্পে বলা হয় থাকে মালিক নিজেই ম্যানেজার, নিজেই ম্যানেজার, নিজেই মালিক, সবকিছু তাকে করতে হবে। ওকে, তাহলে এই জিনিসটা, তারপরে তারপরে ওই যে কন্ট্রোলিং, কন্ট্রোলিং এর আরেকটা পরিভাষা আমরা বলছি কি, বর্তমান যুগে বলা হচ্ছে তাকে মনিটরিং, পর্যবেক্ষণ করতে হবে। আপনি শুধু কাজ লাগিয়ে দিয়ে আপনাকে বাসাতে বসে থাকলেন তা হবে না, আপনাকে মনিটর করতে হবে, মনিটর। মনে করেন একটা বিল্ডিং তৈরি করতেছে, এখানে অনেকগুলো মিস্ত্রি লেগেছে, আপনি কি করছে, আপনি যদি মনিটর না করেন কাজ করবে ওরা? কাজ করবে না। ফ্যাক্টরিতে ক্ষেত্রেও তাই, সব ক্ষেত্রে তাই, আপনাকে ঠিক মতো মনিটর করতে হবে, মনিটর। তাহলে এটাকে আমরা সংক্ষেপে কি বলছি? আপনাদের পরীক্ষা ছিল না এটা, সি, পি মানে কি, প্ল্যানিং। প্ল্যানিং ওতে কি, জোরে বলেন, পিছন থেকে কিছু বলতেছে না। এস থেকে, ডি থেকে, ডি থেকে কন্ট্রোলিং। কি মনে থাকবে? তাহলে আপনার একটা অর্গানাইজেশনের কাজ কি, অর্গানাইজেশনের কাজ কি, তখন কি বলবেন, উত্তর কি দিবেন? পিওএসডিসি, পরিকল্পনা করতে হবে আগে, পরিকল্পনার পর কি করতে হবে, অর্গানাইজিং করতে হবে, অর্গানাইজিং এর পর কি করতে হবে, স্টাফিং করতে হবে, স্টাফিং এর পর কি করতে হবে, সঠিক নির্দেশনা দিতে হবে। নির্দেশনা দেওয়ার দিলেও কাজ হবে না, আপনাকে কি করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। ক্লিয়ার? তারপর মনিটরিং করতে হবে। এবং আমরা বলতেছি লিডিং, লিডিং মানে কি, নেতৃত্ব দিতে হবে। একজন ভালো লিডার কি করে, শ্রমিকদেরকে উদ্বুদ্ধ করে, মোটিভেট করে, শ্রমিকদেরকে মোটিভেশন দেয় না? মোটিভেশন কিভাবে হতে পারে, কিভাবে হতে পারে বলেন, মোটিভেশনটা হতে পারে কিভাবে? এই দেখছেন, আমার তো বোনাস দিয়ে হতে পারে, ওভার টাইম দিয়ে হতে পারে, আপনার প্রমোশন দিয়ে হতে পারে। এ টাকা দেয়নি, ওরা নাই তো, শ্রমিকদের আইতো, ভালো আইতো, সঠিক কথা বলেছে।
হাদিসের কথা কি যে আপনি কাজ শেষে হাতে হাতে দেখ মজুরি দিয়ে দেন, মজুরি না দিলে কাজ হবে না। হ্যাঁ হ্যাঁ, মানে আপনার শ্রমিকের ঘাম শুকানোর আগে তাকে তার মজুরি দিতে হবে, মজুরি। এই জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে কিনা বলেন? তাহলে আমরা প্রথমে কি শিখলাম আইডিয়াল ম্যানেজারে কি শিখলাম? টিকেট মানে কি? আবার বলে গেছে বৈশিষ্ট্য। টিকেট মানে হলো একজন ক্যারেক্টারিস্টিক, একজন ম্যানেজারের বৈশিষ্ট্য। তারপরে কি শিখলাম? ফাংশন অফ ম্যানেজমেন্ট। এই দুটো কথা যদি মনে না রাখতে পারেন তার ট্রেনিং কি শিখলেন? আবার ধরবো আমি এখানে। প্রথমে কি শিখলাম? ক্রিকেট মানে ক্রিকেটটা কি? আইডিয়াল ম্যানেজারের বৈশিষ্ট্য। তারপরে কি শিখলাম? ফাংশন অফ ম্যানেজমেন্ট মানে ম্যানেজারের কাজ। ক্লিয়ার? এখানে কিন্তু গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস ছিল যে আপনার কোঅর্ডিনেশন মানে কি? সমন্বয়। এই বাংলাদেশে দেখেন না কাজের সমন্বয় হয় না বলে কাজ, একবার ওয়াসা করে, একবার সিএনপি করে, হ্যাঁ, একবার গ্যাস করে, একবার বিদ্যুতের লাইন করে, কোন রাস্তা কাটতে থাকি খালি। এই সমন্বয় হয় না বলে আমরা ডেভেলপমেন্ট হয় না। আপনাদের ক্ষেত্রে তাই। আপনাদের ডিপার্টমেন্ট কয়টা? আপনাদের ফ্যাক্টরিতে মোট ডিপার্টমেন্ট কয়টা? গুরুত্বপূর্ণ কয়টা? আমরা এখানে শিখিয়েছি আপনাদের। নো আমরা এখানে কি শিখিয়েছি? চারটা। কি কি? মার্কেটিং ডিপার্টমেন্ট, প্রথমে হলো মার্কেটিং, তারপর প্রোডাকশন, তারপর ম্যানেজমেন্ট, তারপর ফিনান্স। এই তো এই চারটা কথা মনে রাখবেন আপনারা। কি বলেন দেখি, আপনি বলেন দেখি চারটা কি কি ডিপার্টমেন্ট? হ্যাঁ, উৎপাদন, হ্যাঁ, এই তো এই চারটা জিনিস আপনারা সমন্বয় করতে পারলে আপনাদের ফ্যাক্টরির উন্নতি হবে। ক্লিয়ার? এখন কথা হচ্ছে যে এই যে আপনারা বললেন যে অর্গানাইজিং কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। এখানে কি কি জিনিস অর্গানাইজ করতে হয়? আজকে আজকে কি ছিল এখানে? প্লিজ একজন বলেন কি ছিল? এখানে কই আছে? কি ছিল? কাগজ ছিল, গাম ছিল, রেফলার ছিল, পিন ছিল, শ্রমিক ছিল, ম্যানেজার ছিল। আচ্ছা, ওই তো তার মানে আমি স্পেস না। আচ্ছা শোনেন, এখন এই যে জিনিসগুলো আপনি নিয়ে আসলেন, এটাকে আমরা কি বলবো? এক কথায় কে বলতে পারবে? আচ্ছা বলেন, এটাকে কি বলা হয় বলেন না ভাই? কি শিখলে জানতে পারে? রমে এর মধ্যে গাম, কাগজ, দপ্তর, স্টেপলার কি? স্টেপলার হচ্ছে মেশিনারি। স্টেপলার পিন কি? স্টেপলার পিন মিশিয়ে দিলাম। স্টেপলার পিন স্টেপলার হচ্ছে এটা হলো খুচরা যন্ত্রাংশ, অ্যাকসেসরি। বুঝতে হবে যেগুলা যেটা বারবার ইউজ করতে হয় সেটাকে কি বলা হয়? মাল। আর যেটা বছরে একবারই কিনতে হয় সেটা কি? স্থায়ী সম্পদ। খেয়াল করবেন, স্থায়ী সম্পদ চ্যাপ্টারটি স্থায়ী না, কিন্তু পিন কি স্থায়ী নাকি? পিন বারবার কিনতে হবে, এই যে জিনিসগুলোকে বলা হচ্ছে আটা কথা। স্থায়ী সম্পদের কি হয়? অপচয় হয়। খেয়াল করবেন, অপচয়। যেমন কাশিটা কাটতেছে, অপচয় হচ্ছে না? ডেপ্রিসিয়েশন হচ্ছে না? ডেপ্রিসিয়েশনটা আমরা কিভাবে বের করি? না, একটা কাশির বয়স কত? লাইফ 5 বছর। 5 দিয়ে ভাগ দিবেন। কাশির দাম যদি 100 টাকা হয়, 5 দিয়ে ভাগ দিলে অপচয় কত হচ্ছে? 20 টাকা। বছরে 20 টাকা। না এটাই নিয়ম, ফর্মুলা কি এটা? আচ্ছা চলো, এটাকে বলা হচ্ছে কি? ইনপুট। খেয়াল রাখবেন, ইনপুট। এটাকে বলা হয় ইনপুট।
এই জিনিসটাকে বলা হয় ইনপুট। ইনপুটটা প্রসেস করে কি পাবেন? প্রসেস করে কি পাবেন? আউটপুট। এই যে এখন লাইনে আসছে আউটপুট। আজকের আউটপুটটা কি ছিল এখানে? টাওয়ার 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 ছিল। এটাকে এই টাওয়ারটাকে আমরা ধরবো কি পণ্য বা প্রোডাক্ট। পণ্য পণ্য হতে পারে, এখানে পণ্য হয়েছে। আপনি যদি মনে করেন ক্লিনিক দেন, ক্লিনিকে ব্যবসা করেন, তাহলে কি হবে? সেবা। সেবা হবে না? আবার যদি পাইকারি ব্যবসা করেন, পাইকারি ব্যবসা হতে পারে, তাই না? এই যে এক কথা আউটপুট মানে কি, যেটা যেখান থেকে বিক্রি হয়, খেয়াল করবেন এর মধ্যে পার্থক্য আছে কিন্তু, খেয়াল করবেন। আয় হলো বিক্রি, সেল। সেল করলেন, ওই সেল করতে যে অনেক খরচ হয়েছে না, এগুলো সমস্ত বাদ দিয়ে হবে আপনার প্রফিট। হ্যাঁ, আয় করতে যে খরচ হয়েছে না, খরচটা বাদ দিলে যেটা থাকবে সেটাকে কি বলা হয়? এটা হলো প্রফিট। তাহলে আমরা ইনপুটকে প্রসেস করে আমরা কি পাবো? আউটপুট। আউটপুটটা কি বললাম? আমি পণ্য হতে পারে, সেবা হতে পারে, আর কি হতে পারে বলেন দেখি? যদি আপনি ট্রেনিং এর ব্যবসা করেন তাহলে কি হবে? ট্রেনিং। না, ট্রেনিং থেকে কি পান? শিক্ষা না, নলেজ পান। নলেজ। নলেজ আর কি পান? ট্রেনিং। এই যে ইনপুট থেকে আর কি পাই আমরা? অন্য কোন ব্যবসা হলে কি পাই? স্কিল পাই। থ্যাংক ইউ সো মাচ। স্কিল পাই, দক্ষতা পাই। আর কি? অ্যাটিটিউড। অ্যাটিটিউড মনে রাখবেন সব সময়। অর্থাৎ না না না, আমি বলছি যে আউটপুটটা কি আসে আমার? আউটপুটটা কি? আউটপুটের কথা বলছি আমি। এখন আপনি যদি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দেন, সেখানে কি হয়? ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কি হয়? স্ক্র্যাপ পাওয়া যায় না? স্ক্র্যাপ। হ্যাঁ, স্ক্র্যাপ বিক্রি হয় না? দেখেন না ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, ছাঁট গুলো বিক্রি হয় না? গার্মেন্টসে কি হয়? ঝুট। ঝুট বিক্রি হয় না? এটা কি বলবো? ওয়েস্টেজ। এটাকে বলবো আমরা ওয়েস্টেজ। ঠিক আছে। তারপরে আরেকটা কি, বাই প্রোডাক্টের কথা বললেন না কেন আপনারা? মুরগির মুরগির যে বিক্রি, মুরগি আপনি পালন পালন করেন, মুরগির যে বিষটা বিক্রি হয় না, বিষটা বিক্রি হয় কেন? তার হিসেবে ওটা কি বলা হয়? এটাকে বলা হয় বাই প্রোডাক্ট। আপনি যদি ওই যে ইয়ে দেখেন না, দর্শন না চিনি কলে কি হয়? চিনি তৈরি করে আবার ইয়ে করে না, অ্যালকোহল। হ্যাঁ, ওষুধ তৈরি হয়, এটাকে বলা হয় বাই প্রোডাক্ট। তারপরে যে সুগার মিলের যে ইয়ে তৈরি করে, চিটাগুড়, বাই প্রোডাক্ট। কাজেই এগুলো কিন্তু বিক্রি হয়, খালি শুধু মূল পণ্য নিয়ে চিন্তা করলে হবে না। আপনাকে শুধু মূল প্রোডাক্ট নিয়ে চিন্তা করলে হবে না, বাই প্রোডাক্ট নিয়ে চিন্তা করতে হবে, ওয়েস্টেজ নিয়ে চিন্তা করতে হবে, স্ক্র্যাপ নিয়ে চিন্তা করতে হবে। সব জিনিসগুলি কিন্তু বিক্রি হচ্ছে। কাজে আমার কত টাকা সেল হচ্ছে বছর, আমার এগুলো নিয়ে চিন্তা করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছেন তো? একটা ব্যবসার প্রথমে আমাকে কি করতে হবে? অর্গানাইজিং করতে হবে, প্রসেস করতে হবে, তারপর আউটপুট আসবে। ঠিক আছে? ওকে। বসে আছে, আমার নাম লিখে কিনা 01915167024। আমি থাকি আশুলিয়া। এতদিন এখানে ছিলাম, ওখানে বাড়ি করছি। আচ্ছা, এই নাম্বারটা লিখে নেন। ওটা 0244 মঞ্জুরুল হক। হ্যাঁ, শেষ। আমার সেশন শেষ। কোনো প্রশ্ন থাকলে আপনারা মোবাইলে করবেন। থ্যাংক ইউ। আগে আপনাদের ক্লাস ভালো লাগছে কিনা পরে বা চিন্তা করেন না। হ্যাঁ, ভালো লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমি একটু ব্রিফ করি আর কি। হ্যাঁ, যে জিনিসটা নিয়ে আসলে আমরা কালকে কাজ করতে নিয়ে আমরা কিছু আটকে গেলাম, এবং হচ্ছে যে আজকে আবার আমরা শুরু করবো আশা করতেছি। আমাদের মেইন কাজটা হচ্ছে যে এখন আমাদের ওই বিজনেস প্ল্যানটা রেডি করার। হ্যাঁ,
তো আমরা মনে হয় অংশ 2 পর্যন্ত ব্রিফ দেওয়া হয়েছে আর কি, তাই না? আমরা কি করছি কিছুটা নাকি জাস্ট খালি শুনছি? শুনছেন আর কি। তো এখন আমরা ওই যে 3টা গ্রুপ করছিলাম না, ওই যে, ঠিক আছে, 3টা গ্রুপে আমরা বসবো। বসার পরে আমরা হচ্ছে যে অংশ 3 পর্যন্ত শেষ করার পরে তারপর হচ্ছে হয়তো আমরা ব্রেকে যাব, ঠিক আছে? আর এরপরেও যদি কারো মনে হয় যে আমি আজকে শেষ করতে পারলাম না বা বুঝলাম না আর কি, বা মনে হচ্ছে আমার ঘাটতি আছে, আমরা আজাদ স্যার আছেন, তার এখানেই থাকবেন। আর যদি কারো আপনার মনে হয় যে আমার একটু শেখার ইচ্ছা আছে বা আমার একটু ক্লিয়ার করার ইচ্ছা আছে, মাগরিবের পরেও স্যারের সাথে আমরা বসতে পারবো, সমস্যা নেই, ঠিক আছে? যদি কারো মনে হয় যে আপনাদের দরকার। ওকে, তো আমরা 3টা গ্রুপে বসে যাব। 3টা গ্রুপে আমার 3জন ফ্যাসিলিটেটর থাকবে এবং যারা অনলাইন থাকবেন, অনলাইন পার্টিসিপেন্টের জন্য হচ্ছে আমি থাকবো অনলাইনে। তো আমরা এই 4টা গ্রুপে কাজ করব। তাহলে আমরা একটু কাইন্ডলি সবাই গ্রুপে বসে যাই, হ্যাঁ? যেমন ফার্স্ট হচ্ছে গ্রুপ 1, আরাফাত, নয়ন, আলম, জাহিদ, তানহা, রুমানা। আমরা এই পাশে চলে আসছি, এখানে চলে আসি, সবাই একটু দাঁড়ায়। গ্রুপ 2 মাঝে চলে যান, গ্রুপ 3 ওই পাশে চলে যাবেন, গ্রুপ 1 এই পাশে চলে আসেন। আর অনলাইন পার্টিসিপেন্টস, আমি আপনারা একটু বিজনেস প্ল্যানটা বের করেন, আমি আপনাদের সাথে বসতে চাই, আমাকে 5 মিনিট সময় দিবেন। আপনার নাম যেখানে লেখা আছে ওখানে ঢুকেন। আমি তাহলে এখানে ইয়া করে দিলাম। খোলা 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 খোলা। বলো। মা, মা, কি কোয়েশ্চেন বলো। কালকে আমার কোচিং আছে না, ওই মাথা কাজ করতেছে না বলো।
কালকে আমার কোচিং আছে না থার্সডেতে, হিসেবের মতো আছে, কোনটা একটা যাবো। তুমি কোচিং বানিয়ে ফোকাস করো, তুমি দেখতেছি কথা বলতে রুটিন জানি না। একটু পরে যখন ব্রেক দিবে তখন মনে করে রুবেল ভাইকে ফোন দিতে না। পলিপ কত বড় হয়ে ফেলছে, নাক নাক কি এটা নাক, নাক কর নাক ফাঁক কর। হাসিরা ঠিক করে তুই তো করা তুই বস, নাক হা কর, নাক ফাঁক কর। বের করেন না, কাম শেষ। প্লিজ স্প্রে আছে না, ওই একমাত্র স্প্রে দিলে ফুলাম। বের করেন না, কাম শেষ। এই 3-4 বার দাও, স্প্রে দিও আর আমি তো লিখি পেঁয়াজ দিচ্ছি আমি ওখানে। হ্যাঁ পেঁয়াজ দিচ্ছি, ছেলে আমি গেছে খালি কাটলে হবে। নাকের ভিতরে দুটো বল থাকে, যেটা হলো বাইরে থেকে জীবাণু বা বাতাস গুলো আটকায়, তো ওইটা যখন ইনফেক্টেড হয় গ্যাসের শিকড়ের মধ্যে বেরোতে থাকে। পলিপ পলিপ ভিডিও দাও আর অ্যাপ্লিকেশন দাও, বন্ধ করে স্প্রে দেওয়া অনেকে ঝরায় ফেলে, ঝরে পড়ে যায়, গ্রো করে এক্সট্রা। ভালো করে দেখুন আর ওটা মাত্র ইনফেকশন শুরু হয়ে তখন পলিপ বলে। পলিপটা যখন পলিপ গ্রো করতেছে মানে অলরেডি ওখানে বলটা ফুলে উঠতেছে, মানে ওর ভিতরে গ্রো করতেছে, তখন এটা কেটে ফেলে দিতে হয়। কেটে ফেলে দিতে আর ডাইরেক্ট লাইন হয়ে উঠবে না, তখন সব কিছু ভিতরে যায় না। কাইটাতে স্প্রে দিয়ে ঝরায় ফেলে যেটা গ্রো করে পড়ে যায়, অরিজিনালটা থাকে। পলিপে কাজ সাইনাস ক্লিন করবে, আর যে পলিপ যখন হয় আমার জন্য পোলাটা জীবাণুটাকে মারে, ওই কমায় যায়। না মাথা কাজ করতেছে না, মাথার রসুন লাগিয়েছিল, বাটিতে পেঁয়াজের সাথে রসুন দেখতেছি পেঁয়াজের কোনো বাটি ছিলে রেখেছিল। কি বলো মাথার বাটিটা না, আছে যত খাবার খেয়ে আছে মা আছে কোনো কিছু খালি পাচ্ছে না। আচ্ছা, অনলাইন পার্টিসিপেন্টস আমাকে কি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা যে বিজনেস প্ল্যান যেটা দেওয়া হয়েছিল, যে শীটটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা আছে আর কি, ওইটা একটু কাইন্ডলি বের করুন। হ্যাঁ, ওই শীটটা সবাই একটু বের করব, আমিও বের করতেছি। বেস্ট হয় যদি আপনার কাছে যদি একটা প্রিন্ট দেওয়ার ব্যবস্থা থাকে প্রিন্ট করে নিন, আর যদি প্রিন্ট দেওয়ার না ব্যবস্থা থাকে তাহলে একটু খাতা নিয়ে খাতায় আমরা একটু তুলব। আর কালকে এটা এমনিতেও আপনাকে একটা প্রিন্ট করতে হবে, বা যদি আপনার কাছে সফট কপিতে আপনি করতে পারেন, সফট কপিতে করে কালকে একটা জমা দিতে হবে আমাদের কাছে। জমাটা না দিলে আমরা হচ্ছে যে ওই আপনার মানে এটা হচ্ছে আমাদের একটা প্রমাণক, এটা দিলে আমরা সার্টিফিকেটটা ইস্যু করব।
ঠিক আছে? সো আলটিমেটলি সবাইকে এটা করতে হবে আপনাদের। ওকে, সো আমি যদি এটা একটু বের করি, একটু টাইম দিবেন 1 মিনিট। আচ্ছা, মাহফুজুল হক ভাই আছেন? মাহফুজুল হক, মাহফুজুল হক ভাই নাই। আলিয়াসগর মাহফুজুল হক এই যে আছে। মাহফুজুল হক ভাই আছেন না? আচ্ছা, আপনি এই শীটটা কি ফটোকপি করছেন বা হচ্ছে প্রিন্ট করছেন বা আছে সামনে? শীটটা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা খাতা নিয়ে আমরা সবাই বসি, কারণ এটা যদি আমি এখন বলবো আপনারা যদি মিস করেন তাহলে পরবর্তীতে নিজে করতে একটু ঝামেলাই বলবো, ঠিক আছে? সো একটু সাথে সাথে করে ফেললে ভালো হয়। আমরা কি কেউ মানে কেউ কে আছেন যে একটু ফিল আপ করছেন, এরকম আছেন? মানে কোন পার্ট করছেন এইটা, মানে এই চারটা, এখানে তো পার্ট আছে চারটা, কোন পার্ট করছেন এরকম আছেন কেউ? বা খুলে দেখছিলেন এটা বলেন। জি স্যার, খুলে দেখছি। খুলে দেখছেন না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু 1 নাম্বার পার্টে চলে যাই একদম, যেটা হচ্ছে কিনা বিপণন পরিকল্পনা। ক্লান্ত হয় ঢাকার বাইরেও দিয়ে গেছিল, সকালে গেছে যখন মনে চাই গেছে ঘুরে গেলে রাত অব্দি, কখনো কখনো মনে একদিন গ্যাপও দিচ্ছে। পড়ে আছে কিরকম লাগে আমার তখন আন্দাজ করে না। ভাজে গেছেন তখন আমার কেমন লেগেছে এমন আন্দাজ করেন, মনটা কেমন গেছে আপনি এমন চিন্তা করেন। একাকিত্ব কি অবস্থা, মালাই ছাড়া মালাই বুঝতাম না আপনার কষ্ট আমি জেগে আমি দেখে দেখে নিয়ে খাতা কাট ইয়ে করে হবে। কেউ যদি না পেয়ে থাকেন আমি গ্রুপে আবার দিছি আর কি। হ্যাঁ, আমার প্রথম যে পেজটা, আচ্ছা একটু আমাদের কয়েকজন, যে আমাদের লিয়াজগর খোকন ভাই, দিদার ইলাহি ভাই, ফারহানা আপু, আমি চাইতেছি আপনারা একটু মাইকটা আনমিউট রাখবেন। হ্যাঁ, তাহলে আমরা কাজ করতে করতে একটু ডিসকাস করতে পারবো আপনাদের সাথে এবং বুঝবো যে আমরা আছি আর কি। নাইলে আসলে একা একা কথা বলতে বলতে মানে আমি আসলে বুঝতেওছি না যে আপনারা আছেন কি নাই। তো একটু কয়েকজন আমরা মাইকটা আনমিউট রাখবো, আমার সাথে একটু কমিউনিকেট করবেন, কারণ যে কোনো একজনের একটা বিজনেসের একটা স্যাম্পল আমরা এখানে করতে যাচ্ছি আর কি। তাহলে যদি কেউ চান আপনাদের বিজনেসের প্ল্যানটা আমরা এখানে সবাই একসাথে মিলে রেডি করি, তাহলে আপনি বলতে পারেন যে আপনার বিজনেসেরটা আমরা করতে চাই। আচ্ছা, আমরা 1 মিনিট একটু ব্রেক নেই, আমরা হচ্ছে যে আজানটা শেষ হোক আর কি। আর কেউ যদি কারো বিজনেসটা করতে চাই এটাও বলে দেন। হ্যালো। জি আপু। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ফারহানা আপু। আমি ফারহানা আপু। ভাইয়া, বিজনেস প্ল্যানটা এটা প্রস্তাবিত যে প্ল্যান, এটা তো মানে এমন না যে আমার থাকতেই হবে, জাস্ট না আমি না না চিন্তা না, এটা করছি যে থাকতেই হবে এরকম। এমন না আর কি। এটা একটা এস্টিমেশন আমরা শিখলাম আর কি, কিভাবে করে। নিজেরটা যখন করতে যাব তখন হচ্ছে আমরা সবাই জানতে পারবো যে আসলে অরিজিনালি তখন কিভাবে করে। কিন্তু এটা আমি প্রসেসটা শিখে রাখলাম। যেমন আমি শুধু একটু শুরুর দিকে প্রথম পেজটা করছিলাম একটা প্রকল্পের নাম দিয়ে, অবস্থান দিয়ে, মালিকানা, ধরেন 4-5টা মানে ফার্স্ট দিন ফিল আপ করেছিলাম আমি, বুঝতে দিয়েছি পারছি। আমার মতন আমি সাইট নেম। এইটা সবার লাস্টে, এই পেজটা সবার লাস্টে করতে হবে, এখান থেকে শুরু ও হবে।
ও আচ্ছা, ওকে সব শেষ হওয়ার পরে সামারি করতে হবে। ওকে। তাহলে অংশ আমার তো প্রিন্ট করা নাই, আমি খাতায় লিখে লিখে করি, তাহলে এটা নিয়ে খাতায় লিখে করতে পারি। তাহলে কিডস ক্লথিং এভাবেই লিখবো। একটু আজানটা শেষ হোক, এখন কথা শুনতেও পারবেন না, একটু আজান শেষ হোক। আচ্ছা, সবার উদ্দেশ্যেই বলতেছে এই জিনিসটা কিন্তু আপনাদের সবাইকে জমা দিতে হবে, জমাটা না দিলে আমরা আসলে সার্টিফিকেটটা ইস্যু করতে পারবো না, ঠিক আছে? সো একটু সিরিয়াসলি করবো আর কি। এখন হচ্ছে যে আমরা অংশ একে আছি, বিপণন পরিকল্পনা আর কি। আচ্ছা ঠিক আছে। এখন যেমন আমরা যদি ফারহানা আপুরটাই হচ্ছে যে সাপোজ করতে চাই আর কি, তাহলে হচ্ছে যে আমাদের পণ্য বা সেবার বর্ণনা, তাহলে এখানে কি লিখতে হবে? এখানে ধরেন হচ্ছে যে আমি যদি এই পণ্য বা সেবার বর্ণনা দিতে চাই, ঠিক আছে, এখানে আমি হয়তো লিখবো যে এই প্রকল্পের মাধ্যমে বাচ্চাদের জন্য খেলনা তৈরি ও বিক্রয় করা হয়, যেরকম লিখে দিতে পারি। আপু বুঝে গেছে? আমাকে কি শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা পণ্য বা সেবার বর্ণনায় লিখবো যে যেমন কেউ যদি ডেইরি ফার্ম করে তাহলে লিখবো যে এই প্রকল্পের মাধ্যমে গরুর দুধ উৎপাদন এবং হচ্ছে বিক্রয় করা হয়, যেহেতু ওনার খেলনা, বলবো যে বাচ্চাদের জন্য খেলনা তৈরি বিক্রয় করা হয়। আর যদি আদার্স, আচ্ছা কে কি নিয়ে কাজ করতে যাচ্ছেন এটা একটু শুনে নিই। খোকন ভাই বলেন তো। তো অ্যাকচুয়ালি নার্সারি কেন্দ্রিক বিজনেস, বুঝি নাই আপনার কথা। বনায়ন ও নার্সারি আমার কাজে। নার্সারি আপনার না, হর্টিকালচার। আচ্ছা ঠিক আছে। তারপর দিদার ভাই। অর্গানিক ফুড নিয়ে কাজ থেকে আমি কি নিয়ে বুঝি নাই। অর্গানিক ফুড। অর্গানিক ফুড আর কি। আচ্ছা ঠিক আছে। মাহফুজুল হক মেহেদী ভাই আছেন? জি আছে। আপনি কি নিয়ে কাজ করতে যাচ্ছেন বলেন তো? আমি হচ্ছে লাইভ বেকারি। বেকারি, লাইভ বেকারি, এটা তো ঢাকায় এখন খুব চলতেছে আর কি। ওকে। তারপরে হচ্ছে এস কে সাগর ভাই। এখনো শিওর করিনি, শিখছি আর কি সবার কাছ থেকে। না, এটা তো হচ্ছে আমি কাজ করতেছেন এমন না, কাজ করার ইচ্ছা আছে, ঠিক আছে, এটা নিয়ে আপনার করলেও হচ্ছে আর কি। তো আপনি যখন এটা আমার করতে কাজ যাবেন, করার ইচ্ছা আছে বেসিক্যালি উইমেনদের শাড়ি এগুলো নিয়ে কাজ করার ইচ্ছা আছে, উইমেন প্রোডাক্ট ক্লোদিং আইটেম নিয়ে, যেটা হচ্ছে তাই না? হ্যাঁ ক্লোদিং আইটেম, দেশীয় ক্লোদিং আচ্ছা আইটেম ঠিক নিয়ে আছে, কাজ তাহলে করার ইচ্ছা। আপনি লিখবেন যে এই প্রকল্পের মাধ্যমে দেশীয় শাড়ি তৈরি ও মহিলাদের জন্য দেশি শাড়ি তৈরি ও বিক্রয় করা হয়, ঠিক আছে, এরকম। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে যে আর কাউরে বাদ দিলাম, মুস্তফা কামাল ভাই, আপনি হ্যাঁ, কি নিয়ে? হ্যালো হ্যালো জি ফারহানা আপু। ভাইয়া আমাকে বাদ দিয়ে দিছেন। না, আপনারটা তো শুনলামই, ক্লোদিং আমি টয়, কি বাচ্চাদের হ্যাঁ, টয়। ওইটাতে না, টয় না, আমি ক্লদিং করতে যাচ্ছি, সেটাকে কিভাবে লিখবে? মানে আপনি পণ্যের লিখবেন যে এই বিবরণটা কিভাবে? প্রকল্পের মাধ্যমে বাচ্চাদের জন্য কাপড় তৈরি ও বিক্রয় করা হয়, এখানে লিখবে পণ্য বা সেবার বর্ণনাতে 1 নম্বরে, ঠিক আছে? ওকে। তারপরে ওকে ওকে। হচ্ছে যে শুরুটা হবে এই প্রকল্পের মাধ্যমে, এরকম। 2 নাম্বার হচ্ছে যে আমাদের বিপণন এলাকা। এখন বিপণন এলাকাটা কোথায় হবে? আপনি কি লোকালি বিক্রি করবেন, নাকি হচ্ছে পুরো বাংলাদেশে বিক্রি করবেন, নাকি এক্সপোর্ট করবেন? যদি শুধু লোকালি বিক্রি করেন, সাপোজ হচ্ছে আপনি বলতে পারেন যে আমার এলাকা সাপোজ দিনাজপুর, তাহলে আমি লিখবো যে দিনাজপুর এলাকা বা দিনাজপুর জেলা। আর যদি পুরো বাংলাদেশে করতে চাই তাহলে লিখবো সমগ্র বাংলাদেশ। আর যদি আপনি এক্সপোর্টও করতে চান তাহলে লিখবেন যে দেশি ও বৈদেশিক বাজারে আর কি বিক্রয় করে, এরকম লিখবেন। বুঝতে পারছি? জি জনি বলছি। জি জনি, আপনাকে শোনা যায় না, আপনার মেসেজ দেখলাম আর। জনি, আপনি কি নিয়ে কাজ করতে চান বলেন? আপনার মাইকটা মনে হয় কানেক্ট করা নাই আর কি, এইজন্য আপনি চ্যাট বক্সে লিখে নেন। ওকে। তো বিপণন এলাকায় আমি আবারও বললাম, এলাকা যে যে এলাকায় বিক্রি করবেন ওই এলাকার নাম লিখতে পারেন, আর পুরো বাংলাদেশে লিখবেন সমগ্র বাংলাদেশ। প্রধান ক্রেতা, ঠিক আছে? ওকে। এখন প্রধান ক্রেতা কারা আর কি? আমি দেখতে যাচ্ছি যে আমি কি আসলে যেমন যারা হচ্ছে সাপোজ ধরেন ডেইরি প্রোডাক্ট নিয়ে কাজ করে, তারা কি ডিরেক্ট কাস্টমারের কাছে বিক্রি করবেন নাকি পাইকারের কাছে বিক্রি করবেন, এরকম। সো যদি হচ্ছে যে আমার প্রধান যেমন আমাদের ফারহানা আপুর জন্য ওনার ক্রেতা কারা? ডাইরেক্ট কাস্টমার, মানে মা এবং মানে প্যারেন্টসরা আর কি, পিতা মাতা প্যারেন্টসরা আর এরকম কি। হতে পারে। তা লিখবেন হ্যাঁ যে
শিশুদের বাবা মারা হচ্ছে যে আপনার প্রধান ক্রেতা আর কি, বা প্যারেন্টসরা, হুম, ঠিক আছে, এরকম হচ্ছে আপনাদের প্রধান অভিভাবক, ক্রেতা। শিশুদের অভিভাবক। শিশুদের অভিভাবকরা হচ্ছে আমার প্রধান ক্রেতা, কারণ হুম, এখানে ক্রেতার ভোক্তার একটা ডিফারেন্স বলছিলাম, ভোক্তা কারা যারা ভোগ করবে বা খাবে, হ্যাঁ, আর ক্রেতা কারা হ্যাঁ, যারা পে হ্যাঁ, করবে, ঠিক আছে। তো এখানে তো হচ্ছে ব্যবহার করবে শিশুরা, কিন্তু পে করবে কিন্তু বাবা মা। সো এখন প্রধান ক্রেতা হচ্ছে আমার অভিভাবকরা আর কি। বাৎসরিক মোট চাহিদা, এইটা হচ্ছে চাহিদার একটা সূত্র আছে, ওটা আমরা পরবর্তীতে বলে দিব। এটা আপাতত লিখে দেন যে আছে, বাৎসরিক চাহিদা আছে আর কি, মোট চাহিদা আমাদের। তাহলে বাৎসরিক চাহিদা আছে লিখে দেবো, চাহিদা সূত্র। সো এই চারটে ভাই কি নিয়ে কাজ করছেন বলতো? ওকে। ইশাক আলী চৌধুরী ভাই, ইসাহাক আলী চৌধুরী, আপনারা দুজন তো মনে হয় চাচা বাতে যাওয়া, মামা ভাই এরকম কিছু ছিলেন আপনাদের যে রেজিস্ট্রেশনের সময় বলছিলেন। তো আপনারা দুজন কি আছেন? আচ্ছা, যদি না থাকেন এটা আপনাদের দায়বদ্ধতা থাকবে, আমি আসলে সার্টিফিকেটটা তখন প্রোভাইড করতে পারবো না, ঠিক আছে। ওকে, এখন আসি হচ্ছে যে আমার পণ্য বা সেবার একক বিক্রয় মূল্য আর কি। মানে হচ্ছে আমি যে প্রোডাক্টটা বিক্রি করতেছি এটা পার ইউনিট প্রাইস কেমন, যেমন ফারহান আপু বলছেন যে কিড জোন, ঠিক আছে। তো এটা কি মানে বাচ্চারা খেলাধুলা করবে এরকম একটা এলাকা? না, আমি বলতে চাচ্ছি যে কিডস জোন মানে বোঝাচ্ছে হতে পারে এটা মানে বাচ্চাদের ডে কেয়ার গুলো থাকে না এর আশেপাশের ডে কেয়ার আর এরিয়া, কি, মানে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ধরেন আমি ডে এই কেয়ারে ধরনের নিলাম আমি ডে এখন। কেয়ারে প্রোডাক্ট গুলো ওকে, ডে টার্গেট কেয়ারে করলাম। হলো সমস্যা নাই। ধরেন ধরেন এটা হচ্ছে যে আপনি কি মানে হচ্ছে যে এটা তো উইকডেজ গুলোতে, ধরেন হচ্ছে যে আপনার হয়তো মাসে 24 দিন বা 25 দিন ওরা আপনাদের এখানে আসবে, এটাই তো? না সরি, আমারটা হচ্ছে কিডস জোন না, আমি বলছি কিডস ক্লথিং। সরি ভাইয়া, কিডস ক্লথিং গুলো সেল করার এই যে প্লেস আপনি গুলো শিওর হন, সেল। আপনি কিন্তু এক একবার এক একটা বলতেছেন, না না, ঠিক আছে, কিডস জোন আপনাকে না ভাইয়া, শিওর হইতে কিডস হবে। না কিডস ক্লথিং, কিন্তু আমি মনে করেছি হঠাৎ করে মিস করেছি, না মাঝখানে না না, টাইম চলে আপনাদেরকে গেছে আগে যে শিওর আপনি হইতে হবে কোথায় সেল আপনাদের কোনটা করবেন। নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না কিডস ক্লথিং, আমারটা ক্লথিং এ কিডস হবে ক্লোদিং আর বাচ্চাদের কি, জন্য। ওকে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, মানে পোশাক গুলো, সুতির কাপড়, পোশাক জামা পোশাক প্যান্ট, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পোশাক পোশাক। সমস্যা নেই, ওকে। তাহলে হ্যাঁ। এখন আমাকে যেটা করতে হবে, আমরা যেহেতু হচ্ছে যে আমার এখানে কিন্তু বিভিন্ন প্রাইস রেঞ্জের প্রোডাক্ট থাকবে আর কি, ক্লোদিং আইটেমে। হুম তো হুম আমার যেটা কাজ হবে, আমার একটা এভারেজ প্রোডাক্টের প্রাইস কেমন আর কি, ধরেন আমার একটা এভারেজ ড্রেসের প্রাইস কত, একটা বাচ্চাদের যে আমি ড্রেস গুলো বিক্রি করি, আমার তো হাইয়েস্ট দেখাচ্ছে 10,000 টাকার ড্রেস আছে, আবার লোয়েস্ট হয়তো 200 টাকার ড্রেস আছে, কিন্তু মেজরিটি হুম এভারেজটা আসলে কত, তো হইতে পারে 500 বা 1000 বা 1500 টাকার একটা যে ড্রেস গুলো থাকে, এটা হুম। হচ্ছে আমার এভারেজ প্রাইসিং, এভারেজ ঠিক আছে। প্রাইস 500 থেকে 1000, মানে বিক্রয় মূল্য 500 থেকে 1000 আর কি, এরকম হতে পারে। হ্যাঁ, সো এভারেজ যে প্রাইসটা হচ্ছে ওইটা আপনি হচ্ছে যে তাই না। সো এইটা হচ্ছে যে আমাদের এখানে লিখবেন যে প্রাইসটা এভারেজ হবে সেটা হচ্ছে এখানে লিখে দিব। ধরেন হচ্ছে এটা 1000 কোথায়? টাকা। 5 নম্বরে? 5 নাম্বার, হ্যাঁ এখানে, হ্যাঁ মানে আমার পণ্য বা সেবার একক বিক্রয় মূল্য একক হচ্ছে বিক্রয় ধরলাম মূল্য আর কি, হ্যাঁ 1000, ধরলাম 1000। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর সেক্ষেত্রে প্রতিযোগী পণ্য বা সেবার একক বিক্রয় মূল্য হচ্ছে কত, এটাও আমাকে লিখতে হবে? এটা হচ্ছে আমি যেহেতু মার্কেটে এখনো নতুন, তো আমি এই জন্য চেষ্টা করবো যে আমি প্রতিযোগীর চেয়ে একটু কমে বিক্রি করার, আমার মার্কেটে যেহেতু ঢুকতে হবে শুরুতে। তো এটাই ওদের ক্ষেত্রে হয়তো 1200 হইতে পারে আর কি, এরকম, ঠিক আছে। ওকে, এটা মিশে যাচ্ছে কেন হচ্ছে, যাই হোক আপাতত থাক। ওকে, সো এই 1000 এটা ধরলাম হচ্ছে যে 1200 আর কি, ওকে। আর হচ্ছে যে যারা ধরেন ডেইরি নিয়ে জনে কি লিখছে, ল্যাপটপ সেলস ও সার্ভিসের একটা ব্র্যান্ড তৈরি করতে চাই, ভেরি গুড। আচ্ছা ধরেন হচ্ছে উনি বলছে যে ল্যাপটপ সার্ভিস করবে আর কি, তাহলে ধরেন একটা ল্যাপটপের জেনারেল সার্ভিসিং বা হচ্ছে যে আমি যদি একটা ধরেন উইন্ডোজ দেওয়া বা এরকম যদি কোনো পার্টস গুলো লাগে, ঠিক আছে, সেক্ষেত্রে জনে কত টাকা নেওয়া যেতে পারে বলুন তো? আমার তো একটা উইন্ডোজ এবং জেনারেল সার্ভিস করতে গেলে মিনিমাম 1000 টাকা নেয় সবাই, 500 তো হচ্ছে একটা উইন্ডোজ দিলেই নেয় আর কি। আর যদি আমার এরকম যে উনি বলছে জি, তার মানে ঠিক আছে, তো ওনার ক্ষেত্রে লিখবে যে 1000 টাকা, এটা হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বেশি হবে আর কি এই জিনিসটা। আর যদি আপনার পার্টস যদি কোনো কিছু আপনি চেঞ্জ করা লাগে, সেটার ক্ষেত্রে তার দাম আলাদা হতে পারে, কিন্তু এটা আমি ধরছি যে আমার যে প্রোডাক্ট বা সার্ভিস থাকবে এটার আসলে এভারেজ প্রাইসটা কেমন। ওকে, তো এটা এরকম করলে সবাই লিখে ফেলবো। আমারটা যেটা ধরবো প্রতিযোগীর চেয়ে একটু কম ধরবো আমারটা, যেমন এখানে আমারটা ধরছে 1000, প্রতিযোগীরটা ধরছে হচ্ছে 1200। ওকে, এখন এখানে কয়েকটা জিনিস আছে, মূল্য নির্ধারণ, প্রাইসিংটা কিভাবে করছি। ওকে, সো প্রায় আমার কয়েকটা স্ট্র্যাটেজি আমি ফলো করছি। ফার্স্টে দেখছি হচ্ছে যে আমার খরচ, ঠিক আছে। ওকে, সো আমি কি প্রাইসিং করার সময় আমার খরচ দেখি কিনা বলেন তো? খরচ কি হিসাব করি? অবশ্যই দেখতে হবে, করি, খরচটা না দেখে অবশ্যই প্রাইসিং দেখি, করবো কিভাবে? ঠিক আছে। ওকে,
আর তারপরে দেখবো যে আশেপাশের লোকজন কত করে বিক্রি করতেছে, এটা দেখি। এটা জানতে হবে, এটা ইনফরমেশনটা নিতে হবে যে এটা জানতে প্রতিযোগীরা হবে, কত তাহলে এটা টাকায় টিক দিলাম আর কি। হ্যাঁ। ঠিক আছে, ওকে। হুম। তার সামর্থ্য কি দেখি? ক্রেতার সামর্থ্য না জানলে আমি সেল হবে কিনা বুঝবো কিভাবে? আমাকে তো জানতে হবে যে ওর এই এলাকার এইটা মানুষের হচ্ছে এই ডিপেন্ড প্রোডাক্টটা করে, কেনার। এইটা ডিপেন্ড করে। হ্যাঁ, যেমন আপনি এটা ধরেন ক্লোদিং আইটেম বিক্রি করতেছেন, সাপোজ ক্লোদিং আইটেম আপনি ক্রেতার সামর্থ্য অনুযায়ী দাম দিতেছেন আর কি, এরকম যে ধরেন ওনার যে সামর্থ্য সেই অনুযায়ী আপনি হচ্ছে যে ওনাকে প্রোডাক্ট দিতেছেন, এরকম না? বিষয়টা অনেকটা সেরকম আবার সেরকম না, মানে আমার প্রোডাক্টের আমাকে প্রফিটও রাখতে হবে এবং এমন একটা প্রোডাক্টের প্রাইসিং ধরতে হবে যাতে আমার ক্রেতা যারা আমার কাছে আসে তারা যাতে ওটা কিনতে পারে। মানে আমি হ্যাঁ, এমন এমন একটা প্রাইসিং ধরলাম যে ওনাদের কেনার সামর্থ্যের মধ্যে নাই, তাহলে আমাকে সামর্থ্যের এরিয়া। মধ্যে, তার মানে আমি হ্যাঁ, সামর্থ্যটা কনসিডার করছি। কিন্তু এই যে হ্যাঁ, জনি ধরে, জনি হচ্ছে সাপোজ ল্যাপটপ সার্ভিস সেন্টার, ঠিক আছে, ওনার উইন্ডোজ দেওয়ার আর ল্যাপটপ সার্ভিস করার প্রাইস 1000 টাকা। তো এটা যে গরিব যে মিসকিন তার জন্য 1000 টাকা, যে সবচেয়ে রিচ তার জন্য 1000 টাকা, কারণ ওটা ফিক্সড আর কি, ঠিক আছে। তো ওনার জন্য কিন্তু এটাতে ঠিক হবে না, কিন্তু আপনার জন্য হবে। বুঝতে পারছি? Okay. জি, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন এই যে একটা ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হচ্ছে যে বছরে মোট বিক্রয় আর কি। ওকে, সো বছরে মোট বিক্রয় করতে গেলে আমাকে আসলে কি কি হিসাব করতে হবে আর কি? বছরে মোট বিক্রয় হিসাব করতে গেলে আমাকে আসলে হিসাব করতে হবে যে আম, আমার আমার মান্থলি একটা সেল আমাকে আগে হিসাব করতে হবে, ঠিক আছে। তো ধরেন আপনি আমার একটা টার্গেট থাকতে হবে যে দিনে বা দিনে বা মাসে আমি দেখা যাচ্ছে যে কত 1000 পিস ড্রেস সেল করবো বা 500 পিস ড্রেস সেল করবো, এরকম একটা আমাকে টার্গেট নিতে হবে, নাহলে তো আমি আসলে সেলটা কিভাবে হিসাব করবো? তাহলে আপনি ড্রেস সেলাই করে বিক্রি করবেন নাকি বা অন্য কোথাও থেকে কিনে এনে জাস্ট বিক্রি করবেন, কোনটা? এটা এটা হচ্ছে গিয়ে মানে গার্মেন্টস থেকে নিয়ে সেল করা, পরিচিত গার্মেন্টস আছে সেখান থেকে কালেক্ট করব, করে আমি সেল করব প্রোডাক্টটা ওভাবে, আচ্ছা, আমার মানে নিজস্ব প্রোডাকশন না, আপনার মানে গার্মেন্টস থেকে এখানে আপনি মডিফাই কালেক্ট হবে। করে হ্যাঁ, ওটাকে মডিফাই মডিফাই করব হবে। কিছুটা। হ্যাঁ, কিছুটা মডিফিকেশন আছে, আচ্ছা, অল্প এই যে কিছু এটাই কথা, কারণ মডিফাই মডিফিকেশনের পর। না করলে কিন্তু ট্রেডিং হয়ে যাচ্ছে। ট্রেডিং কিন্তু আমরা শিখাচ্ছি না, আমরা শিখাচ্ছি হচ্ছে আপনাদেরকে ম্যানুফ্যাকচারিং, মানে বা হচ্ছে যে ব্যাপারটা আপনাকে ব্যাপারটা হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এমন যে আমি ক্লথসটা কালেক্ট করব, করে ম্যাটেরিয়াল দিয়ে ড্রেসটা বানাবো, বানায় তারপর হচ্ছে সেল করব। সেল করবেন এবং আপনার নিজের ব্যাগ ট্যাগ থাকবে আর কি, ঠিক আছে। হ্যাঁ, সো আমার আমি ধরেন নিজস্ব ট্যাগ থাকবে। ট্যাগ থাকবে, সবই থাকবে আর কি। আচ্ছা, ঠিক আছে। এখন আপনি আমাকে বলেন, ধরেন আপনার কি এটা কোনো একটা শপ নেওয়ার ইচ্ছা আছে না অনলাইনে করবেন? আমার বেসিক্যালি অনলাইনে শুরুর ইচ্ছা, যে অনলাইনে আগে দেখবো আমি কতটুকু অনলাইনে শুরুর ইচ্ছা আর কি। হ্যাঁ। আচ্ছা, তো আপনার কি এক্সপেরিয়েন্স আছে, এটা কখনো সেল করছেন ক্লোদিং আইটেম? অনলাইনে এইভাবে সেল করি নাই, বাট এমনি সেল করেন পার্সোনালি নাই মাঝে আপনি, মাঝে। হ্যাঁ, ছোটখাটো করছে আর কি। তাহলে ধরেন আমি একটা টার্গেট নিলাম, সাপোজ আমি মাসে হয়তো 50টা বা 100টা ড্রেস সেল করবো। এটা কি একটা অ্যাচিভেবল টার্গেট নাকি বেশি হয়ে গেছে? মান্থলি 100টা খুব ইজি, 100 থেকে 150 সেল করা মান্থলি ইজি, কিডস আইটেম বিশেষ আচ্ছা, করে। ঠিক আছে। তাহলে আমি ধরলাম যে আপনার 150 পিস ড্রেস মান্থলি, ঠিক আছে, ওকে। এখন আমি এটার সাথে একটা গুণ দিলাম আর কি। আমি বছরে মাস কয়টা আমার? বছরে এখানে ধরতে ম্যাডাম বলেছে গতকালকে 300 করে ধরতে। 300 300 300 করে দিনে ধরতে? 300 দিনে 300 দিনে একবার 300 দিনে এক বছর দিনের হ্যাঁ, হিসাব এভাবে হবে, ধরতে। তখন আমি দিনে চলে যাব। এটা যেহেতু আমরা মাসে হিসাব করতেছি, তো মাসেরটা মাসে করতেছি আর কি, ঠিক আছে, ওকে। তাহলে 12 মাস, 12 মাস। 12 মাস। এখন 150 পিস কিন্তু আমার প্রতি মাসে হবে না, কিছু মাসে কম হবে, কিছু মাসে বেশি হবে, আবার হ্যাঁ, ঈদের সময় আমার হ্যাঁ, বেশি হবে আর কি, ঠিক আছে। সো এভারেজ 150, হ্যাঁ। ঠিক আছে। তাহলে আমি 12 মাস দিলাম। হুম, আর আমি একটা এভারেজ প্রোডাক্টের প্রাইস ধরছি হচ্ছে 1000 টাকা করে, হুম, ঠিক আছে। এখন এটা গুণ দিয়ে দেখেন কত আসে। আচ্ছা। 150 গুণ 12 গুণ 1000, এটা 18 লাখ টাকার মতো আসে আর কি, হ্যাঁ। হুম, আচ্ছা, সো এইটা হচ্ছে আমার একটা ইয়ারলি সেল আমরা টার্গেট ধরলাম, যে এটা হচ্ছে আমরা চেষ্টা করতেছি এটা অ্যাচিভ করার। ও, ব্যাপারটা কি এমন, ও বাংলা লেখাগুলো নিচ্ছে না? আচ্ছা, তাহলে আমি দেখি। স্যার আমাদেরকে বাংলায় জমা দিতে পারেন, ইংলিশে দিলেও হবে। এটা আপনার ইচ্ছা, আপনি যেটাতে মন চায় ওটাতে দিতে পারেন, কিন্তু হচ্ছে যে আপনাকে জমা দিতে হবে 150। অ্যাট লিস্ট একটা আইডিয়া জমা দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এবং এটা কমপ্লিট করে জমা দিতে হবে। 150 গুণ 12 18 লাখ। মান্থ গুণ 1000 টাকা সমান হচ্ছে 21।
এই হচ্ছে আপনাদের 18 লাখ টাকা আর কি। হ্যাঁ, ওকে। সো এই গেল হচ্ছে আমার, এটা আছে বাৎসরিক সেল পাইলেন। এখন বিপণন কৌশল মানে আমরা মার্কেটিং এর জন্য কি কি প্রসেস ফলো করবো, হ্যাঁ এটার জন্য আমরা কি কি করি, আমরা আমরা এখানে কি করি, আমরা এখানে হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং করি, আমরা কিছু ব্যানার দেই, লিফলেট দেই, তারপর হচ্ছে আমার দোকানের কার্ড থাকে, আমার দোকানের ক্যাশ মেমো থাকে, তারপরে হচ্ছে যে ইভেন ইফ আপনি যে ক্যারি করার জন্য যে ব্যাগটা দেন ওটাও কিন্তু আপনার মার্কেটিং এর অংশ আছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কিছু জিনিসপত্র লিখতে পারি, এখানে লিখতে পারি সাপোজ ডিজিটাল মার্কেটিং। ক্যাশ মেমো, ক্যারিং ব্যাগ, হ্যাঁ হ্যাঁ, তারপর হলো ক্যাশ মেমো, তারপরে হচ্ছে নেম কার্ড, হ্যাঁ ক্যারিং ব্যাগ, নেম কার্ড, ব্যানার। তারপর হলো পেজ, আমার যেহেতু অনলাইন বেস তাহলে ফেসবুক পেজ, ওই যে ডিজিটাল মার্কেটিং শুরুতেই লিখছি এই জন্য। হ্যাঁ ফেসবুক ব্যানার, পেজে, কার্ড। হ্যাঁ তারপর একটা হচ্ছে বুস্টিং। ওইটাই ডিজিটাল মার্কেটিং এর অংশ, মানে ওর মধ্যেই সব চলে আচ্ছা যাচ্ছে। ওটার মধ্যে চলে যাবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাকি আমি কিন্তু একটা ডেমো করতেছি, বাকিরা কিন্তু সেম জিনিসটাই ফলো করবেন আর কি। আপনার জন্য যতটুকু দরকার অতটুকু আপনারা এখানে ইউজ করবেন। যা কারো যদি দরকার ডিজিটাল মার্কেটিং না দরকার হচ্ছে না কারো, সাপোজ ধরেন হচ্ছে ডিরেক্ট উনি হচ্ছে পাইকারদের কাছে বা হচ্ছে ডিলারের কাছে বিক্রি করবেন, তার জন্য তো ডিজিটাল মার্কেটিং এর দরকার নেই, সে এটা ইউজ করবেন। ঠিক আছে, এখন এটার জন্য আমি খরচ কেমন করবো, এখানে হচ্ছে আমি কি কি ইউজ করবো সেটা লিখছি। আর এখন লিখতে হবে এটার জন্য খরচ। সাপোজ আপনি বললেন যে ডিজিটাল মার্কেটিং মান্থলি ধরেন আপনি $50 ইউজ করবেন বুস্টিং এর জন্য, সাপোজ আমি, তাহলে $50 মানে 6,000 টাকার মতো। ঠিক আছে, অ্যারাউন্ড 6,000 বা 7,000 টাকা। তো আমি যদি হচ্ছে 6,000 করে ধরি, 6,000 করে ধরি, তাহলে 6,000 গুণ 12 মাসে হচ্ছে আমরা 72,000 টাকা ইউজ করবো এখানে। ঠিক আছে, ওকে, ডিজিটাল মার্কেটিং এ গেল। সাপোজ আপনি ক্যাশ মেমো বানাবেন, ক্যাশ মেমো বানানোর জন্য আপনি মনে করেন হচ্ছে 1500 টাকা খরচ করবেন। তারপর হচ্ছে আপনি ব্যাগ, এখন আপনি যে দেখেন আপনি হচ্ছে ড্রেস বিক্রি করলেন কয়টা, 150 গুণ 12, 1800 পিস ব্যাগ, 1800 পিস ড্রেস আপনি বিক্রি করছেন। তাহলে আপনাকে কি ধরে নিতে হবে, 1800 পিস যদি আমি ড্রেস বিক্রি করি তাহলে মিনিমাম আমার কাছে 1800 পিস ব্যাগ থাকতে হবে। ঠিক আছে, হইতে পারে যে অনেকেই এক ব্যাগে দুইটা নেবে, কিন্তু এটা তো আমার চিন্তা করা যাবে না, আমাকে চিন্তাই করে নিতে হবে যে সবাই, তাহলে আমাকে 2000 পিস ব্যাগ বানাইতে হবে মিনিমাম। এখন 2000 পিস ব্যাগ বানানোর জন্য আপনি যদি হচ্ছে 8 টাকা 10 টাকা সাইজেরও ব্যাগ নেন, তাহলে আপনার কিন্তু হচ্ছে যে মনোকালার দিয়েও যদি আপনি ব্যাগ নেন তাহলে কিন্তু আপনার 20,000 টাকা খরচ হচ্ছে। ঠিক আছে, ওকে। এরপরে আসতেছে ব্যাগ যদি 10 টাকা ধরি তাহলে 20,000 টাকা, আর যদি আরো কম ধরি 5 টাকা না, ব্যাগ এরকমে ধরি তো আপনি পাবেনই না, এরকমে পাওয়া টাফ। কারণ হচ্ছে যে আবার পাওয়া যাবে যদি কাপড়ের ব্যাগগুলো আপনি নেন, আর কাগজের ব্যাগ নিলে তখন আর একটু বেশি হবে। কাপড়ের ব্যাগ 6 টাকা 5 টাকারও হয়, 5 টাকারও হয়, 6 টাকারও হয়, সমস্যা নেই। আমি 5 টাকার কাপড়ের ব্যাগ প্রিন্ট করে দেখেছি, ওটা ধরলাম, যদি ধরি তাহলে আমার কমে যাবে। প্রিন্টেড করলে মনে হয় 5 টাকায় আসবে না আর কি। ঠিক আছে, প্রিন্ট করলে 5 টাকায় আসবে না। হ্যাঁ, ওটা একদম শুধু সাদা ব্যাগ গুলো। তো আপনাকে হচ্ছে 60 টাকা করে মিনিমাম ধরতে হবে। ধরলাম 15,000 টাকা ধরলাম। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আপনি বলেন প্রিন্টেড ব্যাগ নেওয়া ভালো নাকি হচ্ছে সাদা ব্যাগ নেওয়া ভালো বলেন তো? প্রিন্টেড ব্যাগ নেওয়া ভালো, এতে মার্কেটিং হয়। এতে মার্কেটিং হয়, কারণ কি আপনি কিন্তু 5 টাকা অলরেডি খরচ করছেন সাদা ব্যাগের পিছনে, কিন্তু ওইটাতে কিন্তু আপনার কোনো আউটপুট আসে নাই। কিন্তু যে ব্যাগটায় প্রিন্ট করা আছে ওইটা কিন্তু মানুষ একবার হলেও পরে দেখে, বা হচ্ছে যে কোথাও খাবার ক্যারি করার কাজে হোক বা কাপড় ক্যারি করার কাজে হোক ইউজ করে। যে ব্যাগটা সাদা ওইটা কিন্তু মানুষ ফেলে দেয়, বা হচ্ছে মনে করেন হচ্ছে ময়লা ফেলানোর কাজে বাইরের কাজে। আমি যেহেতু টাকাটা ইউজই করতেছি, আমার যেন টাকাটা ভালো কাজে ইউজ হয়। আচ্ছা, ব্যাগ গেল। এরপরে ধরলাম ব্যানার, ধরলাম দোকানের সামনে একটা ব্যানার লাগাই দিলাম। ব্যানার হয়তো একটা দুইটা বা এরকম 1,000 টাকার বেশি লাগার কথা না আর কি, যদি আমরা যে 10 ফিট 4 ফিট এরকম কোনো ব্যানার নেই। আচ্ছা, আর কার্ড নিলাম। ধরেন হচ্ছে আমি 1000 কার্ড বানাবো। 1000 কার্ড বানাইতে আমাকে হয়তো হচ্ছে যে কার্ডের কোয়ালিটির উপর ডিপেন্ড করে 800 থেকে 1500 2000 টাকা পর্যন্ত চাই। সো আমি 1000 টাকাই দিব। ঠিক আছে, এই আমার ধরেন হচ্ছে যে ওভারঅল মার্কেটিং এক্সপেন্স আমার 1 বছরের। আর যদি আপনি হচ্ছে এখন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ডেলিভারি কস্ট। যদি ডেলিভারি কস্ট আপনি কাস্টমার ক্যারি করে তাহলে আপনার ধরার দরকার নাই, যদি আপনি ক্যারি করেন তাহলে আপনাকে ধরতে হবে। আবার অবশ্যই কাস্টমারের উপরে যাবে, নরমালি ডেলিভারি অবশ্যই কাস্টমারের উপর যাবে, তাহলে আমার মধ্যে ধরার দরকার নাই। আবার এমন হতে পারে যে সাপোজ আপনি একটা লোক রাখছেন ডেলিভারি করার জন্য, তার বেতন কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, ওকে। আর যদি আপনি যে বিভিন্ন ডেলিভারি সার্ভিস ইউজ করেন, যে আপনি পাঠাও দিয়ে দিবেন বা ইয়েতে দিয়ে দিবেন, তাহলে আর কাস্টমার ক্যারি করবে। এই হচ্ছে যে আপনার নরমালি ডেলিভারি। ওকে, এটাই করি। এখন এগুলো যোগ করে দেখেন কত আসে, 15 16 17 17 500, কত 1,05,500 মতো এরকম দেখেন।
1,00,000 সামথিং যোগ করতেছি। 1 লাখ মনে হয় নাই দেখ। দেখি প্রথমে হলো যে 72,000 বাৎসরিক, তো ডিজিটাল মার্কেটিং এ ওটা ওটা বড় সবগুলো কিন্তু amount। বাৎসরিক এক্সপেন্স। হ্যাঁ হ্যাঁ 15,000 89,500। 89,500 না? 89 না 90,500 আসছে আমারটা, কারণ 15,000 এটাতে 1500। 1500 আমি যোগ করে 90,000 দেখি। 72,000 প্রথমে 72,000 15,000 তারপরে হলো 4 এক্সট্রা আরো 3,500 হবে। হ্যাঁ 90,500। 90,500। আচ্ছা এই হলো আমার টোটাল মার্কেটিং এক্সপেন্স চলে আসলো। হ্যাঁ হুম আচ্ছা, তো আমরা এই যে অংশ 1 কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে যদি আমরা এই করে থাকি। আচ্ছা, এটা আমরা ডিলিট করে দেই, এটা দেখিয়েছে 1 আর এটা রাখছি 1200। এই গেল এই অংশ 1 কি মোটামুটি বোঝা গেছে সবার? না কোনো কোশ্চেন থাকলে হ্যাঁ, একটু জিজ্ঞেস করেন, নাহলে আমরা অংশ 2 এ চলে যাব। অংশ 1 হচ্ছে মার্কেটিং প্ল্যান, মানে ফার্স্ট পার্ট এটা। হুম জি বুঝতে পেরেছি। আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমরা অংশ 2 এ চলে যাই আর কি, ঠিক আছে? তো এখন অংশ 2 এ কি কি হচ্ছে? এটা হচ্ছে উৎপাদন পরিকল্পনা বা প্রোডাকশন প্ল্যান। তো প্রোডাকশন প্ল্যানে যে আমরা কি করতেছি, প্রোডাকশন প্ল্যানে যে আমরা প্রোডাকশনটা কিভাবে করব এবং তার জন্য আমার কি কি লাগবে এটার একটা ক্যালকুলেশন করতেছে। তাহলে যেমন হচ্ছে যে উৎপাদন প্রক্রিয়ার ধাপসমূহ প্রথম কোশ্চেন হচ্ছে। তাহলে যেমন আপুর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি কি 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 করবে, প্রথমে হচ্ছে কি করবে, কাপড় সংগ্রহ করবে। কাপড় সংগ্রহ করার পরে উনি ডিজাইন করবে। ডিজাইন করার পরে হচ্ছে যে উনি ফিনিশিং করবে, করার পরে হচ্ছে যে উনি সেল করবেন। এইটুকুই হচ্ছে ওনার প্রসেস আর কি, ঠিক আছে? তাহলে আমরা যদি লিখতে পারি, ওনার জন্য যদি আমি বাংলায় লিখি তাহলে লিখবো যে কাপড় সংগ্রহ, তারপর হচ্ছে ডিজাইন করা, তারপরে হচ্ছে যে ওনার ফিনিশিং করা এবং লাস্টে হচ্ছে যে ওনার সেল বিক্রি করার বিক্রয়। তাহলে কাপড় সংগ্রহ, ডিজাইন, ফিনিশিং, বিক্রয়, এই 4টা জিনিস দিয়ে ওনার কাজ শেষ হয়ে যাচ্ছে, যেহেতু উনি আচ্ছা গার্মেন্টস থেকে অলরেডি হ্যালো রেডি কিছু প্রোডাক্ট নিয়ে আসতেছেন। জি আপু বলুন। হ্যালো ভাই, এখানে তো আরেকটা বিষয় অ্যাড হবে মনে হয় যে যেহেতু ডিজিটাল মার্কেটিং আমাকে আরেকটা কাজ এখানে করতে হবে, সেটা হচ্ছে পেজ ওপেনিং, একটা না মার্কেট প্লেস তৈরি এটা করা। এটা ওইটা কি এর উৎপাদনের সাথে মধ্যে জড়িত না, এখানে বলা হয়েছে শুধু ও উৎপাদন। আচ্ছা উৎপাদন, হ্যাঁ উৎপাদনে কাপড় সংগ্রহ, ডিজাইন, ফিনিশিং আর হচ্ছে হ্যাঁ বিক্রয়। বিক্রয়। হ্যাঁ হ্যাঁ এই কয়েকটা জিনিস, যেমন হচ্ছে যে সাপোজ যে নার্সারি কার আছে যেন বললেন, নার্সারির কাজ কে করতেছেন? নার্সারির কথা যেন কে বলবো? আমি আলিয়াজকে বলছিলাম। আলিয়াসগর ভাই আর কি। আচ্ছা আপনার ক্ষেত্রে কি হবে বলেন তো? আপনার ক্ষেত্রে হবে কি, বীজ সংগ্রহ, তারপর হচ্ছে রোপণ, তারপর হচ্ছে পরিচর্যা। জি ঠিক আছে স্যার। স্যার শোনা যাচ্ছে না এই মুহূর্তে। আচ্ছা স্থায়ী সম্পদ কি বলেন, জোনাস স্যার বলছিল মনে হয়। একবার কিনলে বারবার কিনতে হয় না এবং একই সাথে মিনিমাম 1 বছর ব্যবহার করা যায়। ওকে ভেরি গুড, একবার কিনলে বারবার কিনতে হয় না। কতদিন আগে কিনতে হয়? অ্যাটলিস্ট 1 ইয়ার ব্যবহার করা যাবে। আচ্ছা আরেকবার ভেরি না গুড, কিনে এরকম কিছু এটাই একটা। হচ্ছে ডেফিনেশন আর কি, যে যে প্রপার্টিজ বা যে সম্পদের আমার স্থায়িত্ব হচ্ছে যে 1 বছরের বেশি, ওইটাকে আমরা ধরি হচ্ছে স্থায়ী সম্পদ হিসেবে, ঠিক আছে? ওকে
আর যেটা 1 বছরের কম এটা হচ্ছে আমরা কি ধরি? 1 বছরের কম হলে কি ধরি বলেন? চলতি সম্পদ। চলতি সম্পদ, এক্সিলেন্ট। এটা হচ্ছে যে স্থায়ী সম্পদ বা ফিক্সড অ্যাসেট বলি আমরা। 1 বছরের বেশি হলে আর 1 বছরের কম হলে আমরা বলি যে চলতি সম্পদ বা কারেন্ট অ্যাসেট। ওকে, তাহলে এখন এখান থেকে আমাকে বলেন তো যে এই যে জমি এটা কি স্থায়ী না চলতি? এটা স্থায়ী সম্পদ। স্থায়ী। ফার্নিচার? ফার্নিচারটা হবে ওটাও ওয়ান টাইপ অফ স্থায়ী, যদি আমি লং টাইম ইউজ স্থায়ী, করি, মোর দেন 1 ইয়ার। ফার্নিচার স্থায়ী আর কি। যদি আমি বলি হচ্ছে যে আপনার সাপোজ সুতা, এটা হবে চলতি সম্পদ। এটা চলতে হবে আর কি, ঠিক আছে। আর যদি বলি হচ্ছে যে আপনাদের ধরেন আমাদের হচ্ছে এখানে আর কি আছে, যদি বলি হচ্ছে যে আসবাবপত্র, এই আসবাবপত্র তো বলছে, পরিবহন বা হচ্ছে আমার যদি ট্রান্সপোর্টেশন, ওটাও স্থায়ী সম্পদ হবে। তাই সম্পদ, তাহলে ক্লিয়ার হয়ে গেছে, আর এটা নিয়ে আমরা কথা না বলি। আচ্ছা, যে তবে সম্পদ, স্যার একটা জিনিস হ্যাঁ। ক্লিয়ার না, অবচয়টা আমি বুঝিনি আসলে। এটাই স্থায়ী সম্পদ, আসতেছে, অবচয়, এটা আসতেছে, কঠিন লাগছে আমার কাছে। না এটা কঠিন আর কিছুই নেই। এটা ব্যাপারটা হচ্ছে এমন, ধরেন আপনি যে জিনিসটা আপনি ব্যবহার করতেছেন আর কি, হ্যাঁ, ধরেন আপনি একটা ফোন কিনছেন আজকে, সাপোজ কত, ধরেন হচ্ছে আইফোন 16 কিনছেন, 1 লাখ টাকা দিয়ে কিনছেন আপনি, হ্যাঁ। তো কালকে যখন আপনি আমাদের দিদার ভাইয়ের কাছে বিক্রি, বা আপনি 1 বছর ব্যবহার করছেন, ব্যবহার করার পরে দিদার ভাইয়ের কাছে বিক্রি করতে গেছেন, তখন দিদার ভাই কত দিয়ে কিনবে বলেন? অবশ্যই হাফ প্রাইস দিবে, না হলে বলবে যে এর বেশি দিব না আমি। মানে ডিরেক্ট হাফে যাবে না, 1 বছর যেহেতু মাত্র ইউজ করছেন, আইফোনের দাম এত ড্রাস্টিক্যালি কমে না আর কি। দিদার ভাই কথার কথা শুনতে পাচ্ছেন? বললাম, বলেন, হতেই বলেন। পারে। অবস্থা হচ্ছে বেসিক্যালি আমাদের স্থায়ী সম্পদ ব্যবহারজনিত যে ক্ষতি হয় ওটাই হচ্ছে অবস্থা, ক্ষয় বা হ্যাঁ, ক্ষতি। না এটা তো আপনি জানেন, এই জন্য বলেন আর কি। মানে আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছিলাম আর কি। তো ধরেন আপনি 1 লাখ টাকা দিয়ে একটা ফোন কিনে ওনার কাছে 1 বছর পরে 80,000 টাকা দিয়ে বিক্রি করছেন, ঠিক আছে। এই যে 1 বছরে 20,000 টাকা দাম কমে গেল, এটা কেন হয়েছে? কারণ ওর শরীর থেকে কিছু ক্ষয় হয়েছে বা কিছু ওর কোয়ালিটি ডাউনগ্রেড করছে আর কি। তো এই যে জিনিসটা, এটাকেই বলে হচ্ছে অবচয় বা ক্ষয়, ঠিক আছে। যেমন আমি যদি এখানে দেখাই আপনাকে, ধরেন আপনি একটা বিল্ডিং করছেন, সাপোজ হচ্ছে যে আপনি 50 লাখ টাকা দিয়ে, এই যে 50 লাখ দিয়ে, এবং এই বিল্ডিংটা ধরেন হচ্ছে 20 বছর স্থায়ী হবে, ঠিক আছে। তাহলে আমি অবচয়টা কিভাবে বের করবো? এই 50 লাখকে আমি 20 দিয়ে ভাগ দিব, ঠিক আছে। তাহলে প্রতি বছর 2.5 লাখ টাকা। এটা হচ্ছে আমার অবচয় বের করার উপায়। আমার টোটাল কস্টিংটাকে আমি স্থায়িত্ব দিয়ে ভাগ দিলে আমার অবচয়টা বের হয়ে যাবে। এটা আরেকবার বলা যাবে কি কথা, মানে আমার টোটাল আপনি, ক্রয় মূল্যকে আমি যদি আমি আমার ওটা কতদিন টিকবে এটা দিয়ে ভাগ দিই, হুম, এটাকে হচ্ছে আচ্ছা, বলে আচ্ছা। হচ্ছে অবচয়। ব্যাপারটা কেমন, যেমন আমি একটা ফ্রিজ কিনলাম, ফ্রিজে বলে যে আমি হ্যাঁ, তোমাকে 10 বছর ওয়ারেন্টি দিচ্ছি। 10 বছর এখন ওয়ারেন্টি আমার দিচ্ছেন, ফ্রিজের প্রাইস 1 লাখ টাকা। 1 লাখ এখন টাকা, আমি এটার অবচয় বের করবো। 1 লাখ টাকা আমি 10 দিয়ে ভাগ 10 দিলে দিয়ে ভাগ 10,000 দিবেন, টাকা তাহলে আসবে। এই 10,000 টাকা 10,000 দিবেন। টাকা হচ্ছে আমার অবচয় এক্স্যাক্টলি কষ্ট এটাই, আসবে, এই তো। এক্স্যাক্টলি এটাই, ঠিক আছে। এখন আমাকে একটা কথা বলেন তো, এই যে ঠিক উপরেরটাই ভূমি বা জমি, জমির কি অবচয় হয়? ভূমির অপচয় হয় না। না, কেন হয় না হবে না, বলেন? জমির দাম বাড়ে দিন দিন। জমির দাম বাড়ে, অবচয় মানে হচ্ছে আমরা বলি ডেপ্রিসিয়েশন, কিন্তু জমির ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন হয় না, অ্যাপ্রিসিয়েশন হয় আর কি, বা দাম বাড়ে। সো এই জন্য জমির ক্ষেত্রে অপচয় হয়। এখন আমি আপনাদেরটার যে ক্ষেত্রে যদি আসি, তাহলে কি হচ্ছে বলেন তো? আপনার ব্যবসার জন্য কি, আপনাদের ব্যবসার জন্য কি জমি লাগতেছে? আমার ব্যবসার জন্য জমি লাগতেছে না। আমি দোকান লাগতেছে একটা, না? দোকান দোকান লাগতেছে, বা আমি এট দ্য বিগিনিং বাসায়ও করতে পারি, মানে ছোট তো আকারে আপনার তো করলে হচ্ছে যে অনলাইন আর কি, অনলাইন, ঠিক আছে। হ্যাঁ। যদি কোনো ব্যবসার জন্য এমন হয় যে জমি ক্রয় করার প্রয়োজন হচ্ছে আর কি, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে ক্রয় মূল্যটা দিব আর কি, এবং যেমন ওই ক্ষেত্রে অবচয় হবে না। আমাদের নার্সারির ক্ষেত্রে লাগতে পারে, যে ভাইয়া নার্সারি করছে নার্সারির ওনার ক্ষেত্রে লাগতে পারে, হ্যাঁ, যদি ওনার, যে আমি যদি ওনার এমন, স্থায়ীভাবে করবো আমি। হ্যাঁ হ্যাঁ, নার্সারি হলে এটা লাগতে পারে, বা ডেইরি ফার্ম হলে এটা লাগতে পারে, ঠিক আছে। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা এটা লিখবো। আচ্ছা, দালান, আপনার কি কোনো বিল্ডিং করা লাগতেছে এই ব্যবসার জন্য, আপনার না, ব্যবসার জন্য লাগতেছে এখানে না? কি স্যার আমি ক্রস সাইন দিব? ওগুলো কি ক্রস সাইন দিব কোনো? এটা ফাঁকা রাখতে পারেন বা ক্রস দিতে পারেন, যেটা আপনার সুবিধা। ওকে, এরপরে যন্ত্রপাতি, আপনার কিন্তু যন্ত্রপাতি লাগতেছে। কি যন্ত্রপাতি লাগতেছে বলেন তো? আমার লাগতেছে স্টিচিং আইটেম, মানে আয়রন হচ্ছে একটা সেলাই লাগতেছে। মেশিন লাগতেছে। হ্যাঁ, সেলাই মেশিন লাগতেছে, কয়টা আয়রন লাগতেছে? একটা লাগতেছে না দুইটা লাগতেছে? সেলাই মেশিন আমি হয়তো 2টা লাগবে, কারণ আমি একজন লোক রাখবো হয়তো সাথে। আচ্ছা, লোক রাখলেন আর দুইজন কি, ঠিক দুইজন আছে, হ্যাঁ। দুইজন মিলে কাজ করলেন আর কি। ওকে, তাহলে হ্যাঁ দুইটা সেলাই দুইজন, মেশিন হ্যাঁ লাগতেছে আর কি। দুটো সেলাই মেশিন। আর কি তারপরে লাগতেছে? লাগবে হচ্ছে
আয়রন লাগবে, বিকজ ফিনিশিং এর জন্য আমার আয়রন ফিনিশিং এর লাগবে। জন্য আয়রন লাগবে আর কি। আচ্ছা, হ্যাঁ, তারপর তারপরে হচ্ছে সেলাই মেশিনের সাথে আরো যেমন সে হাতের কাজ একটু ডিজাইন করার জন্য, ডিজাইনিং এর জন্য ফ্রেম, সুতা, এই ধরনের এইসব কিছু লাগবে আর জিনিসপত্র কি। লাগবে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, ওকে। আচ্ছা, এসকে সাগর, মানে কি বলতে যাচ্ছেন বলেন, আপনি মেসেজ দিছেন। স্যার, দালালের বিষয়টা, যদি আমি হ্যাঁ, দালাল হ্যাঁ, ক্রয় করি, ক্রয় সেক্ষেত্রে করেন, হ্যাঁ। সেক্ষেত্রে অবচয় কি হবে, বা অবচয়টা কি মেজার করা হবে? আপনি এটা তো খুবই যদি সহজ। ধরেন আপনি একটা বিল্ডিং কিনছেন বা একটা টিন শেড রুম কিনছেন, ধরেন আপনি 20 লাখ টাকা কিনছেন, ঠিক আছে। আর এটা আমি যখন একটা বিল্ডিং ক্রয় করি তখন মিনিমাম ধরে নেই এটা, যদি একটা মানে ফাউন্ডেশন দেওয়া বিল্ডিং হয়, আমি ধরে নেই মিনিমাম 20 বছর টিকবে। আর যদি দেখি যে এমনি মানে যে আমাদের আগেকার স্টাইলের যে নরমাল বিল্ডিং গুলো, টিন শেড বিল্ডিং বা এরকম, সেক্ষেত্রে তাও আমি ধরে নেই যে 10 বছর টিকবে আর কি। ঠিক আছে, জাস্ট এটাতে ভাগ দিয়ে দেবো, এই। বুঝতে পারছি? শুধুমাত্র তাহলে ভূমি হচ্ছে অবচয় ঘটে না, বাকি ঘটে সবকিছু না আর কি, অবচয় বাকি ঘটে। সবকিছুর অবচয় হয়ে। ওকে। আচ্ছা, আপুর জন্য আসতেছিলাম, তাহলে আপনি একটু হিসাব করেন তো আপনার কস্টিং কত আসতেছে দুইটা মেশিন। এটা কি মানে পায়ে হুম। চালানো মেশিন নাকি অটোমেটিক মেশিন? আমি পায়ে চালানো মেশিন নিলে আসলে স্লো হবে প্রোডাকশন, ইন দ্যাট কেস স্লো আমার হবে আর কি, ইলেকট্রিক হ্যাঁ। মেশিন ভালো। হ্যাঁ, তো ইলেকট্রিক ইলেকট্রিক মেশিন দুটো কত মেশিন বলেন তো দুইটা? ধরলাম 15,000 করে, 10 15,000 করে, হাজারে যে পাওয়া সিঙ্গারের যায়। গুলা? 10 থেকে, হ্যাঁ, সিঙ্গারের গুলো 10,000 পাওয়া যায়। 8 হ্যাঁ, থেকে 10 আমি সেকেন্ড হ্যান্ডও ওটা ম্যানেজ সেকেন্ড করতে হ্যান্ড পারবো। নিতে হবে আর কি, হ্যাঁ। হ্যাঁ, সেকেন্ড হ্যান্ডও না, মানে ওরা রিফারবিশ যেটাকে বলে, রিফারবিশ রিফারবিশ, করা ওই একই অনেক কথা আর সময়। কি। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। হুম। তো আমরা ধরে নিলাম যে হয়তো এই ধরনের আমরা নতুনই ক্রয় করছি, ঠিক আছে। তাহলে দুইটা মেশিন আপনার ধরেন 30,000 টাকা। 30,000 টাকা পড়বে। হ্যাঁ, হ্যাঁ, 30,000। আপনার একটা আয়রন লাগতেছে, আয়রন ধরেন 2,000 টাকা, এর বেশি তো? 2,000 টাকা। হ্যাঁ, হ্যাঁ, তো 32,000 32,000 টাকা। টাকা। আর অন্যান্য আইটেম আরো 3,000 টাকা, ফ্রেম, সুতা বা সুই, না, এই ধরনের সুতা তো আরো আলাদা 3,000 জিনিস, সুতা টাকার কি মধ্যে। স্থায়ী সম্পদ? মানে না না, এই সুতা না, মানে হচ্ছে কিছু থাকে না যে রাবার টাবার টাইপের, যে মেশিনে লাগাতে হয়, আচ্ছা, রাবারের তো আমি স্ট্যান্ড, ধরলাম এই এটা ধরনের 35,000 বলছি আমি। টাকা, এই তো? হুম। হ্যাঁ, আচ্ছা, একটা মেশিন তো মিনিমাম আমার 5-7 বছর সার্ভিস দেওয়া উচিত। 5 বছর, অ্যাটলিস্ট 5 বছর চলে আর কি। এট লিস্ট 5 বছর চলে। আপনার কিন্তু আরো কিছু আইটেম ছিল, কেচি ছিল, এসব নেওয়া লাগতো আর কি, যাই হোক, ওটার মধ্যে চলে মানে আসছে। ওইটাই আমি বলছি যে আরো হ্যাঁ, হ্যাঁ, 3,000 টাকা আদার্স। এক্সট্রা, যে কেচি, আদার্স তাহলে টুকটাক অবচয় হলো কত থাকে টাকা? আর কি। 7,000 টাকা। 7,000 টাকা আর কি, জাস্ট 35 কে 5 দিয়ে ভাগ দিলাম। আচ্ছা, এরপর আসলে হচ্ছে হুম। আপনার ফার্নিচার, ঠিক আছে। আপনার কি মানে কোনো ফার্নিচার দরকার আছে এই কাজগুলো, জিনিসগুলো বসানোর জন্য, বা ফার্নিচার লাগবে। ফার্নিচার লাগবে, কিরকম? যেমন একটা সেলফ লাগবে, অ্যাটলিস্ট একটা সেলফ লাগবে। হ্যাঁ, একটা হলো কাপড়গুলো রাখার জন্য। হ্যাঁ, কাপড়ের একটা সেলফ লাগবে। আর সেলের জিনিসগুলো গুছায় রাখার সবকিছু মিলে একটা সেলফ রাখার লাগবে। জন্য আর একটা হচ্ছে আয়রন স্ট্যান্ড, আয়রন স্ট্যান্ড আয়রন লাগবে। স্ট্যান্ড লাগবে। আচ্ছা, তারপরে তারপরে আপনি এটা দুটো। যে মেশিন গুলো আর বসাবেন, হুম, টেবিল লাগবে। টেবিল লাগবে না? হ্যাঁ। হুম। আর কি বলেন? আমি এই তিনটাই চিন্তা করছি, যে একটা আপনাদের টেবিল, বসার জায়গা লাগবে একটা না? আয়রন স্ট্যান্ড, চেয়ার লাগবে। হ্যাঁ, চেয়ার লাগবে 2টা। তাহলে এই সব কিছু মিলে আমি হয়তো কত 1,000-10,000 টাকা হলে হবে না, নাকি আরো বেশি লাগবে? 10,000 টাকার মতো লাগবে। 10,000, আরো বেশি লাগবে মনে হয়, 15,000 লেগে যাবে। কারণ এখন চেয়ার, তারপরে এবার ইয়ার টেবিলটা একটু দাম বেশি হয় অনেক সময়। এই আচ্ছা, যে তাহলে আমি 15,000 ধরলাম। হ্যাঁ, এটাও ধরে নিলাম ধরলাম। যে মিনিমাম 5 বছর যাবে আর কি। হ্যাঁ, বেশি যাওয়ার কথা, তাও আমি ধরলাম 5 বছর যাবে। তাহলে এটার অবচয় কত হবে বলুন? 3,000। 3,000। ভেরি গুড। ওকে। আর ট্রান্সপোর্টেশন, আমার তো কোনো ট্রান্সপোর্টেশন এক্সট্রা করে আমার কেনা লাগতেছে না, আমি ডেলিভারিটা যেহেতু হচ্ছে অনলাইন ডেলিভারি করে হুম দেবো। হুম হুম তাহলে আমার কাজ হবে, এখানে টোটাল ক্রয় মূল্য হচ্ছে 50,000 টাকা, আর হচ্ছে টোটাল অবচয় হচ্ছে আমার 10,000 টাকা। হুম ঠিক আছে, আমার এই স্থায়ী সম্পদের তালিকা হয়ে গেল। আচ্ছা, এখন দেখেন, এটা হচ্ছে আমার যে বাকি সবার ক্ষেত্রে যদি কারো ট্রান্সপোর্টেশন কেনার লাগে তাহলে এখানে লিখে দেবে, আর ভূমি কেনা লাগলে তো বললাম আমি, এখানে জাস্ট খালি বসা দেবে। হুম, আর ভাড়া নিলে সেক্ষেত্রে এই যে কিভাবে check আসতেছে করবো? এরপরেরটাই ভাড়া। ওকে। এখন এই যে বলছে যে ক্রয় করা কি প্রয়োজন, যদি ক্রয় করা হয় তাহলে এখানে লিখতে, আর যদি না হয়, যদি আমি ভাড়া নেই, সাপোজ আমি দোকান ভাড়া নিছি, হ্যাঁ, তাহলে ভাড়ার ক্ষেত্রে আমার দুইটা জিনিস লাগে, একটা লাগে হচ্ছে সিকিউরিটি মানি বা গ্যারান্টি মানি লাগে বা অ্যাডভান্স লাগে, আর একটা হচ্ছে ভাড়া লাগে। ধরেন আপনি একটা দোকান হুম, ভাড়া নিছেন, ঠিক আছে, তাহলে আমি ধরেন হচ্ছে মাসিক আমি 5,000 টাকা ভাড়া দিচ্ছি সাপোজ, তাহলে আমার বাৎসরিক কত হচ্ছে, 60,000 টাকা ভাড়া হচ্ছে। হুম, আর এটার জন্য দেখা যাচ্ছে আমার 5 লাখ টাকা অ্যাডভান্স করা লাগছে বা 3 লাখ টাকা অ্যাডভান্স করা লাগছে, তাহলে আমি 3 লাখ টাকা হুম, লিখবো এখানে। হুম, বুঝা গেছে? দেখা যাচ্ছে এটা একটা 200 বা 250 স্কয়ার ফিটের দোকান, তাহলে এখানে লিখে দেবো 200 হুম। স্কয়ার ফিট, 250 স্কয়ার ফিটের। বুঝা গেছে?
এখানে যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে কি হবে, যদি না হয়, যদি না, যদি ভূমি আপনি দালান নিজে এলাকাটা ক্রয় জায়গাটা কিনে নেন আপনি, আচ্ছা 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 আর আচ্ছা ভাড়া নিলে ও মানে সেকেন্ডটা রেন্ট, উপরেরটা হুম, হচ্ছে স্থায়ীভাবে কিনে নেওয়া। হুম, আচ্ছা আচ্ছা তাহলে আচ্ছা রেন্ট যদি হয় তখন তো এটা স্থায়ী সম্পদ হবে না, ওটা তখন চলতি সম্পদ হয়ে যাবে, কারণ প্রতি মাসে ভাড়া দিতে হবে, কোনটা তাই নাকি? একটু উপরে স্যার, একটু আমি বলতে চাচ্ছি যে উপরে যে লিখলাম আমরা ভূমি দালান লিখলাম না, হ্যাঁ তা এখন উপরেও তো ভূমি আর দালান লিখলাম, তো লেখার পরে এখানে আবার আমি দ্বিতীয়বার লিখতেছি যে যদি ভূমি ক্রয় করা হয়, হ্যাঁ তাহলে এখানে একবার লিখবো আবার উপরে একবার লিখবো, দুইবার হয়ে যাবে না? না, এটা জাস্ট একটা আপনার ভূমির পরিমাণ কতটুকু এটা জানার জন্য এখানে দিচ্ছেন। হ্যাঁ, এখানে তো টাকাই লিখছেন যে এত লাখ টাকার জমি কিনছেন, এখানে তো মূল্য লিখলামই। মূল্য এটাতে লাগে, যদি এই মূল্যটা আসতেছে না ওখানে, সমস্যা নাই। হ্যাঁ, আর এখানে আচ্ছা ঘটনাটা আচ্ছা হচ্ছে যে ওখানে লিখছি দামটা, আর এখানে আমি বেসিক্যালি আমি কোয়ান্টিটিটা জানার চেষ্টা করতেছি, ঠিক আছে। আর যদি আমার জমি কেনা না লাগে তখন ওকে ভাড়া নিতে হবে, ভাড়ার প্রসেসটা হচ্ছে আচ্ছা, আরেকটা বিষয় হলো যে স্যার আমি যখন ভাড়া নিবো, মানে ভূমি বা দালান বা কোনো দোকান ভাড়া নিবো, এখন আমি হ্যাঁ না হয় অনলাইনে করতেছি, কিন্তু হ্যাঁ ফিউচারে হয়তো আমি ভাড়া নিতে হবে, এটাই ফ্যাক্ট। হ্যাঁ যখন আমি ভাড়া নিব তখন বিষয়টা কি দাঁড়াবে, তখন বিষয়টা দাঁড়াবে না এটা আমার চলতি সম্পদ হয়ে যাবে না, মানে একটা কারেন্ট হয়ে যাবে না, হ্যাঁ, এটা আপনার চলতি কারেন্ট সম্পদ অ্যাসেট হয়ে যাবে হয়ে যাবে না, ভাড়াটা আর কি। হ্যাঁ হ্যাঁ কারেন্ট হ্যাঁ, অ্যাসেট, কারণ প্রতি মাসে আমাকে এটা অ্যাড করতে হবে আমার ভাড়া টোটাল দিতে হবে আর কস্টের কি। সাথে। হ্যাঁ 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 হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের হচ্ছে যে আমাদের এই যে যে আমরা ফিক্সড অ্যাসেট গুলো কিনলাম বা স্থায়ী মূলধন গুলো কিনলাম, এটাতে আমার এখন এটা রক্ষণাবেক্ষণ ও মেরামত হচ্ছে মেইনটেনেন্স কিভাবে করবো, এটার মেইনটেনেন্সে আমরা দিয়ে যেমন আপনার মেশিন গুলা, ঠিক আছে, এটা মেইনটেনেন্স কি হয়, একটু কিছুদিন পর পর পরিষ্কার হ্যাঁ করা, অয়েলিং করা, এই জিনিসগুলাই আর কি, অয়েলিং, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটাতে আমরা লিখবো যে নিয়মিত মেরামত, এর বেশি কিছু লেখার দরকার নেই। এটা ইংলিশে আসতেছে, বাংলায় লিখে দেবো মানে নিয়মিত শুরুই তো মেরামত, করিনি, ঠিক আছে। আর যদি অন্য কেউ এমন কোনো মেশিন কিনেন সেক্ষেত্রে পুরো যদি আপনার বরণই অন্যরকম করিনি। কোনো প্রসেস লাগে আর কি, যে সাপোজ কোনো পার্টস আমার রেগুলার বেসিসে চেঞ্জ করতে পুরো হয় তো আর কি, বরণই ঠিক করিনি, আছে। মানে বরণ বরণ সাপোজ বরণ বাইক বরণ কিনলে করে আপনার দিতে রেগুলার হবে। ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয়, তো এই বিষয়গুলো এখানে লিখে দেবো। আচ্ছা স্যার, কিছুই আমাদের তো করিনি তো, নিয়মিত একটা মেরামত থাকে, দুটো জিনিস। নামাজ হ্যাঁ হ্যাঁ, পড়েন ওইটাই যান বললাম আর কাজ কি, হয়ে নিয়মিত যাবে, মেরামত সুই দেরি নিয়মিত হয়ে যাবে মেরামত না। যেমন সুই চেঞ্জ হ্যাঁ করা হ্যাঁ, লাগতে ওগুলো পারে। ওগুলো তো আবার আমার হচ্ছে চলতে সম্পর্কে চলে যাবে, ওইটা আসতেছে। আচ্ছা ঠিক আচ্ছা যাও আছে, নামাজ এরপরে পড়ে যাও। আসতেছে আপনার হচ্ছে যে মেরামতের যে খরচটা আর কি। হ্যাঁ, এটা আমরা ধরি যে নরমালি আমাদের এই যে যে আমাদের স্থায়ী সম্পদ থাকে সেটার 1 to 2% আমরা ধরি আর কি। তো আমাদের এখানে স্থায়ী সম্পদ আছে 50,000 টাকা, তো এই যদি 1% ধরলে টু হচ্ছে 500 টাকা, 2% ধরলে হচ্ছে 1,000 টাকা। আমি 1,000 টাকা রেখে দিলাম সার্ভিসিং খাতে আর কি। এটা একটা প্রিমেডিটেটেড, যে আপনি আগেই রেখে দিলেন, পরবর্তীতে যেন কোনো খরচ আসলে যেন আমার এটা দৌড়াদৌড়ি করা না লাগে, আমি এটা আগেই চিন্তা করে রাখছি এই পরিমাণ টাকা আমার চাইতে পারে। উঠতে পারেন না, যাও। ওকে, এটা গেল। বসে বসে পাটাকে ফাটিয়ে দিলে একবার। এই যে আমি কাঁচা মালামাল কিনলাম, মালামাল কেনার পরে মেইনটেনেন্স সহ সব করে ফেলছি, এবার হচ্ছে কাঁচা মাল কিনবো আর কি। মানে আমার আর এক্সট্রা কি কি লাগছে, যেমন আমি মেশিন কিনছি, আমি হচ্ছে যে ইয়া কিনছি, ওই যে কেচি কিনছি, আয়রন কিনছি সব। এখন আমার তো ড্রেসটা বানাইতে গেলে তো আমার কিছু জিনিস লাগবে, ড্রেস বানাইতে গেলে প্রথমে কি লাগবে বলেন তো? সুতা, প্রথমে কাপড় লাগবে। কাপড় সুতা, সরি হ্যাঁ, আচ্ছা কাপড়, আপনি যখন হচ্ছে আমি একটা 1,000 টাকা ড্রেস সাপোজ সেল করতেছি আর কি, হ্যাঁ, তো এটার আমি কাপড় কিনবো কত টাকায় বলেন? আপনি তো গার্মেন্টস থেকে নিয়ে আসতে চাইছেন। হুম, সেই ক্ষেত্রে মানে একটা ড্রেস থেকে টার্গেট করবো নাকি আমি ড্রেসের এটা মানে আপনি একটা সিঙ্গেল ড্রেস নিয়ে আগে হিসাব সিঙ্গেল করেন। ড্রেস নিয়ে হলে আমার কাপড়ের দাম অবশ্যই আমাকে 300 টাকার উপরে যাওয়া যাবে না, 300 টাকার থেকে উপরে 300 যাওয়া টাকার যাবে না মধ্যে একটা তাহলে? হ্যাঁ। তো আমি যেহেতু এখানে একটা এভারেজ ক্যালকুলেশন করতেছি, 300 টাকা করে, 300 টাকার উপরে যাওয়া যাবে না। আমি ড্রেস সেল করতেছি কয়টা বছরে? 150 পিস গুণ বছরে 12, করতেছি, প্রায় গুণ 1800 12, পিস। হ্যাঁ 1800 পিস। তাহলে আমি যদি এখানে লিখি একটার 1800 পিছনে হচ্ছে 300 একটার পূরণ পিছনে হচ্ছে 18, আমি 300 হ্যাঁ টাকা খরচ করতেছি, তাহলে 300 গুণ হ্যাঁ 1800 কত হয় দেখেন। হ্যাঁ। নদীর উপর নামই নাই, আমাকে তো বললো না কোথায় গেছে, যাচ্ছি আমি। 54, 5,000, না আরো বেশি, 54,000, 5,40,000। 5,40,000। 5,40,000। আচ্ছা ঠিক আছে, এটা কাপড় কিনলাম। এন্ড সুতা এন্ড আদার্স যে আইটেম গুলো লাগতেছে, এটা কত টাকা লাগতে পারে বল? পয়লা কয়দিন কি বললাম বললাম কি সমস্যা, কিছু বলবেন না, আমি বলবো না, যা।
মানে আপনি যখন ডিজাইন করতে যাবেন বা একটু কাজ করতে যাবেন তখন তো আপনাকে কিছু সুতা বসাইতে হবে বা কিছু যে পুঁতি টুতি এসব বসানো লাগতে পারে আর কি, ঠিক আছে? বা ফুল তোলা লাগতে পারে কিছু, সেখানে তো এখানে আমরা হ্যাঁ প্রত্যেকটায় হয়তো 50 টাকা খরচ যাবে 50 টাকার বেশি মানে দেওয়ার কম করে কথা। ধরলে হ্যাঁ, যাবে না, কারণ 50-এর বেশি হলে তো অনেক আমি ঝামেলা হচ্ছে হয়ে যাবে। 50 টাকা করে ধরলাম, কত পিসে? 1800 পিসের। হুম আচ্ছা, এটা কত আসছে বল? calculator 90,000। 90,000 আসে এটা। ওইটা 90,000 টাকা আসে। হুম হুম আচ্ছা, এইটা হচ্ছে যে আপনাদের যোগফলটা আসে 6,30,000 দেখেন। হ্যাঁ 6,30,000। হ্যাঁ, আর এটা পাওয়া যাবে এখানে হচ্ছে লোকাল মার্কেটে। আগে বসতে হবে এখন কি ঠিক আছে, আর আর কিছু থাকে বলেন তো? আপনার কাপড়ের সুতা এন্ড অ্যাকসেসরি, এর বাইরে কিছু? এটা ছাড়া স্যার কাঁচামালের খরচ আর তো এটাই তো কাঁচামাল। আরেকটা স্যার আরেকটা না আরেকটা স্যার আছে যেটা আমরা বলবো ইলেকট্রিসিটি কস্ট, এটা কিভাবে ধরবো? না, ওগুলো আলাদা, ওগুলো আলাদা আসবে। ও আচ্ছা এটা আলাদা আসবে। আচ্ছা, এই আমরা ধরলাম 6,30,000 টাকা আমার র ম্যাটেরিয়ালের কস্টিং। ঠিক আছে, কোথায় পাওয়া যাবে? লোকাল মার্কেটে পাওয়া যাবে। হুম আচ্ছা, ঠিক আছে। এরপরে আপনি বলছেন না উৎপাদনে আমি একটা লোক রাখবেন, তাই না? একজন শ্রমিক তো লাগবেই, কারণ হচ্ছে একা সবকিছু করা সম্ভব না, বিশেষ করে সেলাইয়ের ক্ষেত্রে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে একজন লোক রাখবো আমরা, ঠিক আছে? তার একটা বেতন দিতে হবে। এমপ্লয়ি, হ্যাঁ এমপ্লয়ি হ্যাঁ, বেতন আছে। তাহলে তার আমরা কি এখন নাম দিব? কর্মী লিখবো বা শ্রমিক লিখবো, এরকম কিছু লিখবো? কর্মী লিখতে পারি। হ্যাঁ, লিখলাম। আচ্ছা, তাকে বেতন দিতে হবে। বেতন কিভাবে দিবেন বলেন? মাসিক দিবেন নাকি পিসে দিবেন? এটা হলো কর্মীর বেতনটা মেইনলি পিসে হয়, মানে মাসিক ধরে হয় না, কত পিস কোনটা করতে দেওয়া ভালো পারছে বলেন তো? সেটার মাসিকে উপরে। দেওয়া ভালো না পিসে দেওয়া ভালো? আমার মনে হয় পিসে দেওয়া ভালো, কারণ সেক্ষেত্রে তার একটা তাগাদা থেকে কাজ সময় মতো এইটাই শেষ আর কি। করার। আপনি যখন পিসে দিবেন তখন ও নিজ দায়িত্বে কাজ করবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে, আমার ড্রেস হচ্ছে 1800 পিস। এখন 1800 পিসই তো ওরে দিয়ে করাবো না, আমি নিজেও তো কিছু করতেছি। হ্যাঁ তাহলে হ্যাঁ ওর জন্য হয়তো আমি 700 পিস 800 পিসের একটা বা 900 পিসের রাখতে পারি, ঠিক আছে? ধরেন 900 পিস, হাফ হাফ নিছি। না ধরে নিলাম 1,000 পিস তাকে দিলাম, আচ্ছা, আমি 1000 আমার পিসে অন্যদিকে দিলাম। মনে 1,000। আপনার তো কাজ আছে আর 1000 পিস করলাম। 1000 পিস কিন্তু খুব বেশি না। আপনার হচ্ছে যে ডেইলি না আপনার 500। সেক্ষেত্রে বাৎসরিক কি? হুম বাৎসরিক মানে বুঝতেছেন? আপনার হচ্ছে মাসে 80টা। মাসে 80টা মানে দিনে 3টা ম্যাক্সিমাম। ছোটদের হ্যাঁ ড্রেস তার জন্য ড্রেস খুব কিন্তু করি না। খুব বেশি, হ্যাঁ তার জন্য খুব একটা প্রেশারও হবে না, সে যদি মনে প্রেশার করে হবে না। হ্যাসেল এখন সেই মনে করবে ক্ষেত্রে না। হ্যাঁ আমি ড্রেসের কত করে স্যালারি দিতে পারি বলেন? প্রত্যেক ইয়াতে মজুরি কত দিতে পারি? মজুরি দিতে হবে 100 টাকা করে গড়ে, 100 ম্যাক্সিমাম থেকে 100 টাকা। 150 এর বেশি যাওয়া হ্যাঁ হ্যাঁ। এর বাইরে যাওয়ার দরকার নেই। ঠিক আছে। ওকে, তাহলে 1000 গুণ 100 আমি এখানে 1,00,000 টাকা তার স্যালারি। মানে আমার 1,00,000 টাকা হবে স্যালারি বাৎসরিক। স্যালারি বাৎসরিক আর কি। আচ্ছা, এই ক্ষেত্রে উনার যেহেতু ড্রেসের ক্ষেত্রে আমরা ধরছি হচ্ছে পিসে, কিন্তু কাউকে যদি মান্থলি আপনি স্যালারি দিতে চান, ঠিক আছে? তাহলে আমাদের মাস কত বছরের মাস বলেন তো আমাদের জন্য বা ব্যবসায়ীদের জন্য? আমাদের হলো আমি আমি তারিখটাকে 12 মাসেই তো ধরলেন। 12 মাসে ধরছেন যখন আপনি বিক্রি করতেছেন, কিন্তু যখন বেতন দিতে যাবেন তখন কত মাসে বছর বলেন? আমি তো এটা স্যার জানি না। এইটাই আর কি। আপনি যখন বেতন দিতে যাবেন তখন বোনাস দিতে হবে না? তখন হলো 14 মাসে বছর, দুইটা বোনাস। মিনিমাম 13 মাসে বছর আপনি, ঠিক আছে? কারণ আপনি যা টাকা দেন তার অর্ধেক তো বোনাস দিবেন মিনিমাম।
তো দুইটা হুম। বোনাস মিলে দেখা যাচ্ছে আপনার একটা বেতনের সমান। সো মিনিমাম এই 13 যে মাসে বছর, এর উপরে যত আপনার আসলে দেওয়া লাগে। বুঝাইতে পারছি? তো যদি আমার 10,000 টাকা করে বেতন দিতাম তাহলে তখন 13 মাস দিয়ে গুণ দিয়ে 1,30,000 টাকা বেতন হতো মান্থলি। ঠিক আছে? ওকে। আচ্ছা, এখন হচ্ছে যে শ্রমিকের প্রাপ্যতা, এই যে আপনার যে দর্জি বা হচ্ছে যিনি আছেন আর কি, এটা কি ইজিলি পাওয়া যায় না? হ্যাঁ। তাহলে এখানে লিখবো যে আমরা ইজিলি অ্যাভেলেবল, তাহলে আমাদের এটা নিয়ে কোনো কথা আচ্ছা বলার স্যার, দরকার নাই। রাইটে একটা পয়েন্ট উপরে একটু স্যার, উপরে হ্যাঁ আরেকটু উপরে হ্যাঁ, আরেকটু উপরে এখানে গেলাম, ওই যে খুচরা যন্ত্রাংশের প্রাপ্যতা নাম্বার 5, ওখানে এটা কি লিখবে লিখবো? সহজলভ্য, ইজিলি অ্যাভেলেবল। আচ্ছা, সহজলভ্য। ইংলিশে লিখলে ইজিলি অ্যাভেলেবল হলেই ইজিলি হবে। অ্যাভেলেবল লিখবেন বা হচ্ছে সহজলভ্য লিখবেন। আর শ্রমিকের প্রাপ্যতাটাও বলবো হ্যাঁ, অ্যাভেলেবল। এটাও লিখবেন যে সহজলভ্য। ঠিক আছে? ওকে। এবার আসেন যেটা নিয়ে আপনি টেনশন করতেছিলেন, এই যে উপযোগ সমূহ বা গ্যাস, পানি, বিদ্যুৎ। ঠিক আছে? এই যে এইটা হলো হ্যাঁ, সবচেয়ে টেনশনের এই জায়গাটা। আপনার তো গ্যাসও নাই, আপনার তো পানিও নাই। ঠিক আছে? শুধু বিদ্যুৎ আছে আর কি। না স্যার, পানিও আছে, কারণ জামাগুলো সেলের পরে ওয়াশ করতে হয়, তারপর আয়রনে আপনি কি দিতে ওয়াশ হয় করে বিক্রি বাচ্চারা। করবেন? ও কারণ বাচ্চাদের স্যার ড্রেস ওয়াশ না যেহেতু। করলে শিশুদের, বাচ্চাদের ড্রেস তো অনেক সময় হ্যাঁ রং হ্যাঁ হ্যাঁ। উঠে, অনেক আচ্ছা, সময় ভেরি গুড। দেখা ঠিক যায় আছে, ওকে। এটা তো ওয়াশিং থাকতেই হয়, না হলে ফিনিশিং ভালো আসে না। না, ঠিক আছে, ভালো বলছেন আপনি। আচ্ছা, এখন আপনি আমাকে বলুন তো, এই যে মেশিন গুলো কত ওয়াটের হয় বলুন তো, আইডিয়া আছে? আমি ওয়াশিং মেশিন ইউজ করি হ্যাঁ, বাসায়। আমারটা মনে হয় 700 ওয়াটের, ওয়াশিং মেশিন 700 700 না ওয়াটের। 800 ওয়াট মনে হয়। আচ্ছা, হ্যাঁ ঠিক হ্যাঁ, আমার আছে। 700 না 800 ওয়াটের একটা আছে, ইউজ করি বাসায় রেগুলার। দেখতে হবে আচ্ছা, আর আমাদের এই যে যদি হয়। সিঙ্গারের মেশিন গুলো কত ওয়াটের হয় বলেন তো? সেলাই মেশিন সম্পর্কে সেলাই মেশিন বলতে পারবো না, এটা তো কখনো স্যার দেখিনি, সেলাই মেশিন কত এই ওয়াট। যে বিল হিসাব করতে গেলে তো এটা আপনাকে চিন্তা করতে হবে। আচ্ছা, আমরা একটা দেখি, আমরা রিয়েল লাইফে দেখি আসলে কত টাকা আসছে। ধরেন আপনার যে 15,000 টাকার মেশিন গুলো, ধরেন এইটাই ধরছে। হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ, এটাই ধরেন আর কি। এটা কত ওয়াট হয় দেখি। দেখো। এটা তো এখানে এটা দেওয়া নাই, মোর ইনফরমেশন। ইউজ ম্যানুয়ালে দেওয়া নেই। আচ্ছা, এটা কোনটাই আমার যেতে এখানে পাইতেছি না বলতো, ধরেন কোনটাই 500 ওয়াটের বেশি হওয়ার কথা না, বুঝছেন? আমার যতদূর ইয়ে বলে। আচ্ছা, ঠিক আছে। সেলাই মেশিনে ওয়াটটা আমি আসলে কখনো খেয়াল, ওয়াশিং মেশিনটা বলতে পারতেছি। কারণ এটার সাথে আপনার বিল রিলেটেড। 7 কেজি। আচ্ছা, বা ধরেন আমার 500 ওয়াট, এরকম আমি একটা ধরে নিলাম। হ্যাঁ, আর যদি বাসায় আচ্ছা থাকে তাহলে আমার একটু জানাই। এটা জাস্ট আমি একটা আচ্ছা ক্যালকুলেশন হবে। ওকে, সো আমার ধরেন 500 ওয়াটের দুইটা মেশিন আছে। হ্যাঁ, সো এখন আমি হচ্ছে মেশিনটা কতক্ষণ চালাবেন? প্রতিদিন অ্যাটলিস্ট 4 ঘন্টা। এট লিস্ট 4 ঘন্টা চালাবেন। ঠিক আছে? তাহলে 500 ওয়াটের মেশিন 2 থেকে 4 ঘন্টা, কারণ কোনোদিন হয়তো দেখা যাবে 3 করা ঘন্টা হচ্ছে না। ধরলাম, এভারেজ 3 ঘন্টা হ্যাঁ ধরলাম। ঠিক আছে? তাহলে 500 ওয়াটের মেশিন আপনি হচ্ছে 3 ঘন্টা চালাবেন। ঠিক আছে? তাহলে কত? আপনার হচ্ছে 1500 হইলো। 1500 মানে হচ্ছে 1.5 ইউনিট বিদ্যুৎ। ঠিক আছে? 1.5 ইউনিট মানে হচ্ছে মাসে 45 ইউনিট। সেখানে আমি আরো ধরলাম যে আপনার লাইট, ফ্যান এসব মিলে 50 ইউনিট ধরলাম। 50 ইউনিট বিদ্যুতের খরচ আপনার কত আসতেছে? আইডিয়া আছে? 50 ইউনিট। কত করে ইউনিট আর বিদ্যুতের বিল দেন? এখন মনে হয় 8 টাকা করে ইউনিট, 8 টাকা করে প্রথম এটা আবার স্ল্যাব আছে। ঠিক আছে? সো আমরা ধরে নিলাম যে প্রথম যেটা প্রথম স্ল্যাবে পড়ে গেছে এটা 8 টাকা 9 10 টাকার টাকা মধ্যে করে, পড়ে। ঠিক আছে? তারপরে 10 আমি টাকা করে আচ্ছা 10 টাকা করে ধরলাম দাও যে আপনার ধরে। ধরেন হ্যাঁ হচ্ছে 500 টাকা হচ্ছে আপনার ইলেকট্রিসিটি বিল আসলো। ঠিক আছে? সো আমার মাসে হচ্ছে 500 টাকা এরকম। যে আমার জাস্ট এই পারপাজে, আমার সেলাই পারপাজে, সেলাই এবং কারেন্ট এইসব। সো আমার বাৎসরিক হচ্ছে अराउंड 6000 টাকার মতো আসছে। ঠিক আছে? এইটা আসলে হচ্ছে যে আমাদের 6000 না, আর একটু বাড়ায় ধরে, কারণ আপনি ফ্যান ট্যান চালাবেন। এটা আবার শীতের দিন দিয়ে পোষায় যাবে, সমস্যা নেই। 7000 টাকা bill। আচ্ছা, মেরামত খরচ কত ধরছিলাম বলেন? রক্ষণাবেক্ষণ ও মেরামতের খরচ 1000 কত টাকা, ধরে আসছে? 1000 1000 টাকা ধরছিলাম। 1000 ধরে ওকে। মাসিক আর কি, ওটা কিন্তু মাসিক অবচয় স্যার। কত টাকা ধরছিলাম? 7000।
10,000 দুটো মিলে 10,000 10,000 7,000 10,000 10,000। আচ্ছা, তারপরে ভাড়া কত? ভাড়া কি নিছিলাম? আমাদের ভাড়া নাই। আপনার ভাড়া নাই আর কি। আর আদার্স যদি আমি কোনো এক্সপেন্স রাখি, যেটা আমি চিন্তা করি না, এরকম আরো 1,000 টাকা রেখে দিলাম, এটা আদার্স। তাহলে কত আসলো? 7,000, 8,000, 9,000, 10,000 টাকা আসলো। আচ্ছা স্যার, আরেকটা বিষয়, আমার ইলেকট্রিক একটা হয়ে গেল, তো শুধু সেলাই মেশিন ধরলে তো হবে না। ইলেকট্রিসিটি আমরা ধরছি সেলাই মেশিন যদি 500 ওয়াট হয়, হ্যাঁ স্যার, হ্যাঁ, আরেকবার হিসাবটা আমি বলি। 500 ওয়াট হলে আমার 500 ওয়াটের হলে 3 এক ঘন্টা করে বছরে 30 দিন। 3 ঘন্টা করে, হ্যাঁ 30 30 দিন দিন না, এখানে তো আপনাকে তো আসলে ধরতে হবে 25 দিন একেবারে, বা 22 দিন। হ্যাঁ, হ্যাঁ 3 ঘন্টা করে স্যার, আমরা মনে হয় 1 বছর এটা বের করলাম, তাই না? ধরি 1 হ্যাঁ, 1 বছর, বছর এটা বের করলাম। 1 বছর। আচ্ছা, আমি এর বলি, সাথে তো আপনি ধরেন স্যার এখানে আয়রনও অ্যাড হবে তো, আয়রন এখন অ্যাড তো হবে আর কি। হ্যাঁ। তারপর ওয়াশিং মেশিনের অ্যাড হবে, তার মানে আরো আচ্ছা, আমি ইলেকট্রিসিটি আমি বলি আর বাড়বে। কি, আয়রন তো আপনি দিনে তো করবেন না, আপনি 2-3 দিন ড্রেস জমলে তারপরে করবেন। সপ্তাহে একদিন হতে পারে আয়রন। সপ্তাহে একদিন হইতে পারে আর কি। ওটা তো 1 ঘন্টা করলে, ঠিক আছে। হ্যাঁ। আয়রন গুলো নরমালি 1000 ওয়াট হয় আর কি, মিনিমাম, বা এর উপরে হয়। তো আমি যদি 1000 ওয়াট ইউজ করি, তাহলে সপ্তাহে আমার 1 ইউনিট হইতেছে, ঠিক আছে। তাহলে মাসে হচ্ছে আমার 4 ইউনিট হচ্ছে। তাহলে ওই আমার হচ্ছে যে কত ডেইলি আমি ধরছিলাম হচ্ছে 1.5 ইউনিট, তাহলে হচ্ছে 30 গুণ 1.5 হচ্ছে 45 ইউনিট, আর হচ্ছে এখানে 5 ইউনিট 50 ইউনিট হইলো আমার আয়রন আর ইয়া মিলে, সেলাই মেশিন মিলে। আর হচ্ছে আপনার ওই ইয়াটা আছে, ওয়াশিং মেশিনটা আছে, ওয়াশিং মেশিনটা তো সপ্তাহে একবারই ওয়াশ করবো। সপ্তাহে, হ্যাঁ ওটা মোটামুটি সপ্তাহে একদিনই ওয়াশ হয়, আর হ্যাঁ, বেশি তো তো হবে না, ওইটাও আরো 5 জমবে। ইউনিট ধরলাম আমি, ঠিক আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে 55 ইউনিট হইলো। আর আপনার লাইট ফ্যান এইসব মিলে আমরা ধরলাম হচ্ছে 60 ইউনিট। সব মিলে 60 ইউনিট। 60 ইউনিট ধরলাম, আমার 60 ইউনিট বছরে হচ্ছে 720 ইউনিট। 720 ইউনিট কত? 7,200 বা 8,000 টাকা ম্যাক্সিমাম আসতে পারে। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে 7 থেকে 8, আমি কি 7 দিব না, এটা 8,000 করে দিব। 8,000 করে দেন। 8,000 আচ্ছা, করে দিব। জাহিদ ভাই কি বলতে চাচ্ছেন বলেন, মেসেজ দিছেন। সাগর ভাই, সরি, এসকে সাগর। এখানে হবে হ্যাঁ, 10,000, স্যার আমার কোশ্চেনটা ছিল 22,000 আমরা টাকা যে হয়ে যাবে। এখানে স্থায়ী সম্পদের অবচয় একটা পার্ট দেখছি 3 নম্বরে, হ্যাঁ, এবং সেটাতে একটা টাকা ধরছি। এখন আচ্ছা, স্থায়ী সম্পদ ধরে যখন আমরা অবচয় ধরছি, এটা তো স্যার ভিজিবল না। যেমন আমি একটা দালান নিয়েছি, হ্যাঁ, হ্যাঁ, সেই দালানটা তো হচ্ছে যে ক্ষতিটা হচ্ছে, সেটা তো স্যার মানে এখনই আমার কোনোভাবে এটা চোখে ভিজিবল বা পড়তেছে না। মেরামত করতে হ্যাঁ, হচ্ছে, এফোর্ট করছে না। হ্যাঁ, সেক্ষেত্রে এটার জন্য যে টাকাটা, সেটাকে আমি কোনো ব্যাংকে আলাদা করে রাখবো? না 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 এরকম না, কোনো এটা আমি সুবিধা আছে আপনারে কি? বলি, এটার কাহিনীটা কি। এটা জাস্ট একটা অ্যাকাউন্টিং হ্যাঁ, ট্রিক্স, ঠিক আছে। আপনার আচ্ছা আচ্ছা। আপনি যদি অ্যাজ এন এন্টারপ্রেনার আপনি যদি প্রথম বছরেই দেখায় দেন আপনার হচ্ছে যে 50 লাখ টাকা খরচ গেছে হচ্ছে যে আপনার কি কিনতে, একটা বিল্ডিং কিনতে, ঠিক আছে। আপনার হুম কিন্তু হুম। ব্যবসাটা প্রফিটেবল দেখাবে না, ঠিক আছে। তো আমরা কি আচ্ছা করি, আচ্ছা। এই যে 50 লাখ টাকা, এটাকে আমরা 20 বছরে ভাগ করে দিই। ভাগ করে দিলে প্রতি বছর খরচ আছে কত টাকা? 2.5 লাখ টাকা, ঠিক আছে। হুম তো হুম আমি হুম। প্রথম বছর তাহলে আমার খরচটা কত দেখাইলাম? 50 লাখ দেখাইলাম না, কিন্তু 2.5 লাখ দেখাইলাম। তো আপনি যখন 2.5 লাখ দেখাইলেন, তখন কিন্তু আপনার হুম ব্যবসাটা হুম। প্রফিটেবল। আচ্ছা, মানে ওই খরচটাকে একটা আমি একটা ভাগ ট্রিকি করে ওয়েতে দিলাম, দেখানোর পুরো জন্যই খরচটাকে আমি অবচয়ে প্রতি আমি 20 একটা বছরে ভাগ টার্ম করে নিয়ে দিলাম, আসছি। ঠিক আছে। নাইলে আচ্ছা তো আচ্ছা, আপনি বুঝতে মনে করেন পেরেছি, প্রথম এখন 2, 4, বুঝতে 10 পেরেছি। বছরে আপনি প্রফিটে যাইতেই পারবেন, এরকম দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি সবসময় ইয়েতে থাকবো, নেগেটিভে এটা তো থাকবো, একটা বুঝতে জাস্ট পেরেছি। অ্যাকাউন্টিং ট্রিক্স, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, এখন সবগুলোকে সামারি করি। সামারি গুলা কি কি? আমার বেতন কত ছিল আপু বলেন তো? 1 লাখ টাকা মনে হয় না? বেতন বাৎসরিক 1 লাখ টাকা। 1 লাখ টাকা। কাঁচামাল কত ছিল? কাঁচামাল কত দেখলাম না, এই যে 6,30,000 টাকা। কাঁচামাল 6,30,000। হ্যাঁ, আচ্ছা, আর সার্বিক খরচ? সার্বিক খরচ 22,000, ইলেকট্রিক্যাল আইটেম 22,000 টাকা। না না না, এই যে না না সার্বিক না না খরচ না, হচ্ছে 11,000 টাকা। সাত, কোনটা এই যে কারখানার নাম্বার? সার্বিক খরচ 9 7 নাম্বার। নাম্বারটা। না 7 না, আর 9 এটা তো জনবলের বেতন। 9 নাম্বার। 9 নাম্বারে স্যার 11 হয় না, যোগ করেন স্যার, আর একটু বেশি হয়তো এই মনে যে হয়। 8 আর 3, 10,000, ওটা ও না না, 10,000 আছে। সরি 10,000, 22,000 18 এটাই দুই তো 20,000 বলতেছি টাকা। স্যার। 22,000 টাকা স্যার। 22 নাকি? 10 আর 8 18, 22, 18 আর 2 20 তো। ও 20,000 টাকা, এখানে 20,000 টাকা হচ্ছে। 20,000। হুম। তাহলে সবগুলো যোগ করি। বেতন, হ্যাঁ, এখন কাঁচামাল, যোগ করে কত আসছে সব? এক লক্ষ, 83,000 টাকা মনে হয়। 1,30,000।
হ্যাঁ 1,80,83,000 হ্যাঁ। আচ্ছা এখন আমরা কি করবো, এই টোটাল আমার হচ্ছে 1,83,000 টাকা আসছে কি কস্টিং, আমার সব প্রোডাক্ট বানাইতে আগে উৎপাদন খরচ। এখন আমি যদি এটা বের করি তাহলে আমার আসলে 1,83,000 টাকা। কতগুলো ড্রেস বানাইতে? 1800 ড্রেস। 1800 ড্রেস বানাইতে হবে। ও না 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 ভুল হয়েছে, এটা তো 6,30,000 টাকা। তাহলে 6,30,000, 7,30,000, 7,00,000, 7.5 লাখ টাকা। এটাই তো বললাম আমি তো। না ওটা 6 লাখ হলে তো আমার 7,30,000 7,50,000 50,000 50,000 30 আর 20 না 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 30 আর 20 50,000 7,50,000 টাকা। 7,50,000 টাকা আপনার কস্টিং। কতগুলো ড্রেস বানাইতে? 1800 ড্রেস। 1800 ড্রেস বানাইতে। দেখেন কত আছে। এটা ভাগ করতে হবে না? হ্যাঁ হ্যাঁ 1800 ভাগ 1800 দিয়ে ভাগ করতে হবে। চারশো ষোলো টাকা। 416.666 417 টাকা ধরলাম 417। এটা জাস্ট আমার উৎপাদন খরচ আসছে, ঠিক আছে। আরো কিছু এক্সপেন্স আছে, ওটা আমরা পরবর্তী স্টেপগুলোতে যোগ করবো। মানে এখন পর্যন্ত আমার ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স আসছে হচ্ছে 1,000 টাকার যে ড্রেসটা আমি সেল করবো 417 টাকা আমার ম্যানুফ্যাকচারিং কস্ট আসছে। এরপরে আরো কিছু কস্টিং আছে, স্যালারি আছে, আমার স্যালারি আছে, বা এরকম আরো কিছু এক্সপেন্স থাকবে, ওগুলো আমরা পরবর্তী স্টেপে যে চিন্তা করবো, ঠিক আছে। সো আমাদের এখন আমরা একটা ছোট্ট ব্রেক নিব। এখন বাজে কত, 1:30 মতো বাজে আর কি, ও না 1:45 মতো বাজে। সো এখন তাহলে আমরা মোটামুটি 2:20 ব্যাক করি সবাই নাকি? আর ইন দা মিন টাইম আমরা খাওয়া দাওয়া করে নিই। আর হচ্ছে যে হ্যাঁ বলেন। প্রতি প্রতি একক প্রতি মানে হচ্ছে এক পিসের দাম হচ্ছে তাই না? আচ্ছা পার ইউনিট। আমরা খাওয়া দাওয়া করে নেবো। আর হচ্ছে যে আপনাদের যারা যারা এখনো করেন না একটু খাতায় তুলে ফেলবো। অংশ 2 পর্যন্ত আমরা করে ফেললাম, এরপরে আমরা অংশ 3 এবং 4 দেখব, ঠিক আছে। ওকে এখন আমরা একটা ব্রেকে গেলাম। ওকে থ্যাংক ইউ স্যার। কয়টার সময় আসবো আমরা আবার?